আসসালামু আলাইকুম। সবাই হয়তো লাইভটাতে আসছেন। আহ, আমার সাউন্ড অ্যান্ড ভিডিও দুইটা কি ক্লিয়ার কিনা একটু জানাবেন, হ্যাঁ? তাহলে আমি আজকের ক্লাসে চলে যাব। আসসালামু আলাইকুম। সবাই হয়তো লাইভটাতে আসছেন। ওকে, ফাইন, অল ওকে। ঠিক আছে, সমস্যা নেই। তো কালকে আমরা একটা পুরনো লেকচার ছেড়েছিলাম, সিকিউরিটি নিয়ে বিষয়ে একটা পুরনো লেকচার ছেড়েছিলাম আপনাদেরকে, জাস্ট অ্যানালগ সিস্টেমটা দেখানোর জন্য। আপনারা হয়তো দেখেছেন। আজকে আমি ডিজিটালি আবার সিকিউরিটি 2 পড়াবো। তো আজকে আমরা একটু ডিপলি জিনিস পড়াবো সিকিউরিটি থেকে। সো সবাই একটু ডিপ জিনিসগুলো একটু দেখবেন, আশা করি তাতে আপনাদের সুবিধা হবে আর অনেকগুলো ব্যাপার আপনারা শিখতে পারবেন আর কি, হ্যাঁ। তো আজকের আমাদের সিকিউরিটি 2 পার্টটা আমরা একটু সাজিয়েছি একদম, মানে হ্যাকিং থেকে শুরু করে আর কি, হ্যাকিং থেকে শুরু করে একদম নেটওয়ার্ক সিকিউরিটি লেভেল পর্যন্ত আমরা সাজিয়েছি। তো ওই পর্যন্ত আশা করি পড়লে আপনারা মোটামুটি সিকিউরিটি বিষয়ে সব কিছু অ্যান্সার করতে পারবেন। কারণ আপনি জানেন যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামিং আর অ্যাসিস্ট্যান্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার আর যেসব পোস্টগুলো আছে, এগুলো তো সাধারণত আমাদের সিকিউরিটি থেকে অনেক কোশ্চেন চলে আসে আর কি, অনেকগুলো কোশ্চেন আসে। তো আমরা সেজন্য এই ব্যাপারগুলো থেকে আর কি একটু ভালো করে দেখার চেষ্টা করব, সিকিউরিটি ব্যাপারগুলো থেকে কী কী টপিকগুলো আসে, কী কী জিনিসগুলো আসে, এবং আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব। তো তার মধ্যে আমরা অলরেডি সেদিন কিছু দেখেছিলাম। তো আজকে আমরা আরও এক্সট্রা কিছু জিনিস দেখব, যেগুলো আমাদের খুবই হেল্পফুল হবে আর কি, আশা করা যাচ্ছে। সো আপনারা সবাই একটু লাইভে চলে আসেন, যারা যারা আজকের ক্লাসটাতে, আমি তো সকালেই বলে দিয়েছি যে আজকে ক্লাস হবে আমাদের সিকিউরিটি 2। সো যারা যারা এখনও লাইভে আসেননি সবাই ক্লাসে চলে আসেন আশা করি। সো শুরু করতে গেলে আজকে আমরা কালকের একটু ব্যাপারটা টানতে হবে, তা না হলে আমাদের হবে না। তো কালকের ব্যাপারে সিকিউরিটির ব্যাপারগুলোতে আমরা সিআইএ মডেলটা দেখেছিলাম, সিআইএ মডেল। আচ্ছা, আরেকটা কথা বলি যে আমাদের সিকিউরিটি রিলেটেড এই পড়াটা আমরা কোন বইতে পড়বো, এরকম তো কোনো বই ভার্সিটিতে পড়ি নাই। আপনারা বলতে পারেন যে ভাইয়া সিকিউরিটি তো আমরা পড়ি নাই, আসলে কোত্থেকে পড়বো? তো সবচেয়ে বড় সিকিউরিটি আমার ক্লাউড আইটি সলিউশন বইটা 2021 ভার্সনের বইটা, ঠিক আছে? 21 ভার্সনের বইটাতে সিকিউরিটি চ্যাপ্টারটা একদম ফুলফিল করে লেখা বলতে একদম A to Z লেখা, মানে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনাই নেই, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। সো ক্লাউড আইটি 2021 ভার্সনের সিকিউরিটির পুরোটা চ্যাপ্টার একদম ভালো করে শেষ করে ফেলবেন, কারণ এর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। এবং আমি এই ক্ষেত্রে 100% আপনাদের প্রতি আর কি, মানে আপনাদেরকে বললাম আর কি 100%। কেন 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 নাই? কারণ আমি সিকিউরিটি কোর্স করেছি এবং সেখানে অনেক কিছু শিখেছিলাম। তো ওই সব ডিটেলস আন্ডারে সব কিছু মিলিয়ে প্রশ্ন অ্যানালাইসিস করে ফুল সিকিউরিটি ডিটেলস আমরা লিখেছি আর কি। সো সিকিউরিটি নিয়ে পড়ার ক্ষেত্রে যদি কোনো বই দরকার হয়, তবে আপনাদের ওই বইয়ের আসলে কোনো দরকার নাই। আপনারা জাস্ট ক্লাউড আইটি বই 2021 ভার্সনের পুরোটা চ্যাপ্টার ভালো করে পড়ে ফেলবেন, হ্যাঁ, তাইলে আমাদের সিকিউরিটি নিয়ে পুরা জিনিসটা হয়ে যাবে। তো যাই হোক আমরা কালকের পড়া থেকে একটু টানবো, সেইটা টানার সাথে সাথে আমরা আজকে পড়াতে চলে যাবো আর কি। তো কালকে আমরা সিআইএ মডেল দেখেছিলাম সিকিউরিটি। তো আসলে সিকিউরিটি কী জিনিস, কেন লাগবে? প্রথম হলো যে আমাদের আসলে ইনফরমেশন হলো আমাদের একটা অ্যাসেট, একটা ভ্যালু আমাদের রক্ষা করতে হবে। সো ওই অ্যাসেট বা সম্পদটাকে রক্ষা করার জন্য আমাদের মাস্ট বি সিকিউরিটি প্রোভাইড করা লাগবে, তাই না? ধরেন মেয়েদের কানে গলায় তারা তো স্বর্ণের জিনিস পরে, তো সেটা কি তারা খোলা জায়গায় রেখে দেয়? খোলা জায়গায় অবশ্যই রাখে না। কোথায় রাখে? তারা অবশ্যই সেটাকে একটা সিকিউর প্লেসে লক করে রাখে, বিকজ অফ যাতে চোর টোর কেউ নিতে না পারে। দ্যাট ইজ হোয়াই ইনফরমেশনটা ঠিক এরকম একটা জিনিস যে আমরা লক করে রাখবো, সিকিউরিটি দিয়ে রাখবো, যাতে কেউ সেটাকে নিতে না পারে, সিকিউরিটি, হ্যাঁ। এখন শুধু সিকিউরিটি দিলেই কি হবে? না, সিকিউরিটি দিলেই হবে না। যেমন ধরেন একটা মেয়ে তার স্বর্ণের জিনিসগুলো তার লক করে সিন্ধুকের মধ্যে রেখে দিল, এখন সেটা সিকিউরিটি দিলেই হচ্ছে না। কেন কেন হবে না? কারণ তাকে তো জিনিসটা পড়তে হবে বের করে, সো তাকে পরে মানুষকে দেখাইতে হবে যে আই এম ওয়ারিং মাই অর্নামেন্টস, হ্যাঁ, সে তার অর্নামেন্টসগুলো পড়ছে। সেক্ষেত্রে তাকে মানুষ দেখবে কিন্তু নিতে পারবে না। সো সে একটা অবস্থান রাখলো যে কেউ সেটা নিতে পারলো না, সেটা একটা অবস্থা, হ্যাঁ। আবার কি,
যখন খুশি তখনই সে যাতে বের করে পড়তে পারে। মানে সিন্দুকটা এমন রাজার মতো যে ঝালাই করে দিয়ে রাখে নাই যে কোনো দিনই সে বের করতে পারবে না, তাহলে তার সেই অর্নামেন্টসের লাভ নাই। তাহলে কী করতে হবে, অর্নামেন্টস তাকে বের করতে হবে, পড়তে হবে, মানুষকে দেখা দিতে হবে, কিন্তু মানুষ সেটাকে নিতে পারবে না, শুধু দেখতেই পারবে। সো এই যে ফ্যাক্টরটা, এটা অ্যাকচুয়ালি আমাদের সিকিউরিটি। সো ডাটাটাও এমন একটা সম্পদ, কারণ কি, ধরেন আপনার ডেটাবেজে সব মানুষের ইনফরমেশন আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা যদি লস হয়ে যায় তাহলে আপনি আর খুঁজেই পাবেন না যে কার কত টাকা ছিল। সো ওই ফ্যাক্টরটাকে আমরা রাখার জন্য বেসিক্যালি সিকিউরিটিটাকে মানে জিনিসগুলোকে সিকিউর করব। তো সিকিউর জিনিসগুলো করার জন্য অবশ্যই আমাকে 3টা মডেল অনুসরণ করতে হবে। সেটার নাম হলো CIA মডেল, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, CIA মডেল। সো CIA মডেল আমার কি আছে, সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, হ্যাঁ, তারপর আছে আমার ইন্টিগ্রিটি, হ্যাঁ, তারপর আছে ইন্টিগ্রিটি, তারপরে আমার আছে অ্যাভেলেবিলিটি। তাহলে এই জিনিসগুলোর মধ্যে কী কী আছে, প্রথমে কনফিডেন্সিয়ালিটি নিয়ে আমরা কালকে অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। তা হলো সেটা হলো, তো কনফিডেন্সিয়াল হলো অনলি অথরাইজ ইউজার, মানে করতেছে সেই শুধুমাত্র সেই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে, যার যেটা দরকার সেই যাতে সেই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারে, সেটাকে আমরা বলবো কনফিডেন্সিয়ালিটি। ইন্টিগ্রিটি মানে কি, যেই ডাটাটা পাঠাচ্ছি, যেটা পাঠাচ্ছি সেটাই যাতে রিসিভারের কাছে পৌঁছায়, অর্থাৎ ডাটা যাতে মাঝখান থেকে কোনো চেঞ্জ না হয়। আমি লিখলাম তুমি কেমন আছো, আর কিন্তু সে সে লিখে দিল যে হ্যাঁ আমি, আরেকজন মাঝখান দিয়ে পাঠিয়ে দিল যে তুমি ভাত খাইছো কিনা, তাহলে কি ডাটা মিসম্যাচ হলো। সো ইন্টিগ্রিটি বলতে আমি সেটা কি বোঝাচ্ছি, যে ডাটা যাতে চেঞ্জ না হয়। আর অ্যাভেলেবিলিটি অর্থাৎ আমি ডাটার মধ্যে যা সিকিউরিটি করি না কেন, যাই প্রোভাইড করি না কেন, ডাটাটা যাতে একদম ঠিকভাবে এক্স্যাক্টলি যার কাছে পাঠাচ্ছি মানে সবাই যাতে পায়, মানে ডাটাটা যে ইউজ করতেছে সে যাতে যখনই খুশি তখনই পায়। সো এই যে 3টা ফ্যাক্টর, এই ফ্যাক্টর হলো আমাদের মেইন থিম। এই ফ্যাক্টরগুলো আমাদের কি মেইন জিনিস, কি কিসের মেইন জিনিস, আমাদের সিকিউরিটি মেইন জিনিস। তাহলে আমাদের এই 3টা জিনিসকে আমরা বলবো CIA মডেল। পরীক্ষা আসে হুইচ ওয়ান ফলোয়িং ইজ দ্য নট সিকিউরিটি মডেল। সো এইটা হলো আমাদের সিকিউরিটি মডেলের যে 3টা মডেল আছে সেটা। তারপর কি প্রিন্সিপাল অফ সিকিউরিটি, প্রিন্সিপাল মানে সিকিউরিটি মানার জন্য আরও কিছু জিনিস মানতে হবে, সেগুলো একটু লিখে দিই। এই 3টা তো মডেল, বাট আরও কিছু জিনিস মানতে হবে। সেটা হলো নন রিপুডিয়েশন, নন রেপুডিয়েশন, নন রিপুডিয়েশন। তারপরে আমাদেরকে মানতে হবে অ্যাকাউন্টেবিলিটি, মানে জবাবদিহিতা, কোনো একটা ভুল হলে যাতে আমি সেটা জবাবদিহিতা করতে পারি। তারপরে আমাদের কি কি আছে, রিলায়েবিলিটি, যাতে আমরা যেখানে সিকিউরিটি দিচ্ছি সেটা রিলায়েবল হয়, উল্টাপাল্টা একটা দিলে তো হবে না, হ্যাঁ, যেটা রিলায়েবল মানে বিশ্বাসযোগ্যতা হয় সেটা। তারপরে অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল মানে কি, আমি যে যে অ্যাক্সেস করতেছে সেটা আর কি, হ্যাঁ, অথরাইজেশন, এই জিনিসটাকে আমরা বলবো অ্যাক্সেস কন্ট্রোল, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। সো 2টা জিনিস আমাদের পরীক্ষায় প্রায় আসে, যে অথরাইজেশন অ্যান্ড অথেন্টিকেশনের মধ্যে ডিফারেন্টটা কি, অথেন্টিকেশন, অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনের মধ্যে ডিফারেন্টটা কি, পরীক্ষা প্রায় আসে, হ্যাঁ। এটা একটু একটু মনোযোগ দিয়ে শুনেন। কোনো এক পরীক্ষা, বাংলাদেশ ব্যাংক এমই মনে হয় এই প্রশ্নটা আসছিল, যে অথেন্টিকেশন আর হলো অথরাইজেশন। অথেন্টিকেশন হলো যে যে কে ইউজ করতেছে, কে ইউজ করতেছে, ধরেন আমি একটা ইউজ করতেছি, হ্যাঁ, কিন্তু মানে সেটা হলো মানে অথরাইজেশন অ্যান্ড অথেন্টিকেশন, সেটা হলো যে জিনিসটা কি, অথেন্টিকেশন বলতে আমরা বুঝাবো যে কে অ্যাকচুয়ালি আমার এখানে অ্যাক্সেস করতে চাচ্ছে, মানুষটাকে, হু ইজ দ্য পারসন, সেটা হলো আমার কি
অথেন্টিকেশন, যেমন ধরেন ফেসবুকে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, তখন ফেসবুক চিন্তা করছে হ্যাঁ এই ছেলেটাই তো এই অ্যাকাউন্টের মালিক, বিকজ তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিক আছে, তার মানে তাকে অথেন্টিকেশনটা দেওয়া যায়, তাকে কমিউনিকেশন করতে দেওয়া যায় আমার সার্ভারের সাথে। এই যে জিনিসটা সেটা হলো অথেন্টিকেশন। আর অথরাইজেশন মানে কি? অথরাইজেশন হলো মানে অ্যাকচুয়ালি আমাকে কী পরিমাণ দিবে, মানে কী পরিমাণ অ্যাক্সেস আমি নিতে পারবো, সেটা হলো অথরাইজেশন। ব্যাপারটা আমি একটু বুঝাই। ধরেন ব্যাংকের ডাটাবেজে আমি একজন ইউজার হিসাবে যতটুকু অ্যাক্সেস পাবো, যে ডাটাবেস অ্যাডমিন সে কিন্তু ডিফারেন্ট লেভেলের অ্যাক্সেস পাবে, তাই না? আমি অ্যাক্সেস পাবো কি আমার অ্যাকাউন্টটা অনলি শুধুমাত্র আমার অ্যাকাউন্টটা দেখতে, যেমন ফেসবুকের কথাই বলি, ফেসবুক হিসাবে আমি আমার অ্যাকাউন্টটা দেখতে পারবো আর অন্য মানুষকে মেসেজ পাঠাইতে পারবো, এতটুকু অ্যাক্সেস আমার আছে। দ্যাট ইজ কল্ড অথরাইজেশন। এখন মার্ক জুকারবার্গ যদি অ্যাডমিন হিসাবে ঢুকে, সে কি শুধু তার অ্যাকাউন্ট দেখতে পারবে? সে অবশ্যই তার অ্যাকাউন্ট দেখতে পারবে। অ্যাজ এ অ্যাডমিন সে সবার ডাটা দেখতে পারবে, তামান্না মরিয়ম কার সাথে চ্যাট করতেছে, কি করতেছে, সে চাইলে সবই দেখতে পারবে, বিকজ কি তার সেই অথরাইজেশনটা আছে। সো অথেন্টিকেশন হলো কি, যে ঢুকতেছে সেই ব্যক্তি কিনা, সেটা হলো অথেন্টিকেশন। তাহলে আমরা কীভাবে অথেন্টিকেশনটা ডিফাইন করি? ধরেন যে ফেসবুকে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর বললো হ্যাঁ ঠিক আছে, তারপর সেকেন্ড লেভেলের অথেন্টিকেশন হতে পারে এরকম যে ঠিক আছে তুমি দিছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিনা প্রমাণ করার জন্য তোমার মোবাইলে ওটিপি পাঠাইলো, তাহলে আমার মোবাইলে ওটিপি পাঠাইলো, আমি ওটিপিও দিলাম, ফেসবুক বলো হ্যাঁ দ্যাট ইজ ওয়ে, ঠিক আছে এই ছেলেটাই এই অ্যাকাউন্টের মালিক, কারণ তার ওটিপি ইউজার নেম পাসওয়ার্ড সবই মিলেছে, তখন আমাকে ফেসবুকে ঢুকতে দিল। এখন ঢুকার পর কী পরিমাণ জিনিস আমাকে দেখতে দিবে বা কী পরিমাণ অ্যাক্সেস আমার আছে, ওই জিনিসটা হলো অথরাইজেশন। ঠিক আছে, সো আমরা নিশ্চয়ই বুঝছি, হ্যাঁ সবাই বুঝছি না ভাই? তো এই জিনিসটা হলো আমাদের মানে এই সিকিউরিটি মডেলের বেসিক। হ্যাঁ, সো আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো, অথেন্টিকেশন অথরাইজেশন মডেলটা কি, কী কী জিনিস আছে এই জিনিসগুলো। তো তারপর আমরা এখন আজকের সেকেন্ড পার্টে চলে যাই, কালকের ক্লাসের পর থেকে। কালকের ক্লাসটা আগের হলেও অনেক ডিপ লেভেলের কথাবার্তা ওখানে আছে, একটু দেখে নেবেন, কেউ না দেখলে আবার একটু দেখে নেবেন, ওখানে লেখা না বুঝলে একটু কষ্ট করে বুঝে নেবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, অনিন্দ অধিকারী হরতাল ভাই, মানে বুঝি নাই কিসের হরতাল। আচ্ছা, সো আজকে এখন আমরা দেখবো হ্যাকিং কী জিনিস। হ্যাঁ, আচ্ছা, হ্যাকিং কী জিনিস। আচ্ছা, সো আমরা একটু এখন একটু খেয়াল করব যে আমি একটু মুখে মুখে বলবো কিছু জিনিস, আপনারা একটু দেখে নেবেন। তার আগে আমি একটু দেখে নেই, আমি কিছু স্লাইড দেখাবো। স্লাইড বলতে আসলে ওই যে বইয়ের পৃষ্ঠা দেখাবো। সো সেটা আসলে নাম্বার 1 হলো মেনটেনিং অ্যাক্সেস, অনেক দূরে, তার আগে আমি মুখে মুখে বলে শেষ করে নিই। সো আমরা কি বুঝলাম যে আমরা তাহলে আমরা হ্যাকিংয়ে চলে আসি। হ্যাকিংটা কি জিনিস? যে কোনো একটা জিনিসকে ভাঙতে পারবো, এক্সপ্লয়িট করতে পারবো, সিস্টেম ভালনারেবল অ্যান্ড কম্প্রোমাইজিং সিকিউরিটি কন্ট্রোল টু গেইন আনঅথরাইজ অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্সেস টু এ সিস্টেম রিসোর্স। মানে হ্যাকিং জিনিসটা কি, সংজ্ঞাটা কি? হ্যাঁ, আচ্ছা, হ্যাকিং জিনিসটা হলো হ্যাকিং মানে কি, আমরা যদি লিখি তাহলে হ্যাকিং রেফার্স টু এক্সপ্লয়েটিং মানে ভাঙতে পারবা সিস্টেম হ্যাঁ সিস্টেম ভালনারেবিলিটিস। হ্যাঁ, সিস্টেম ভালনারেবিলিটিস মানে কি, মানে কোনো একটা সিস্টেমের সমস্যা আছে, কোনো একটা সিস্টেম ভঙ্গুর, তাকে ইজিলি ভাঙা যায়, তাইলে সেটা কি বললাম আমরা, হ্যাকিং। হ্যাঁ, তাইলে সিস্টেম ভালনারেবিলিটিস অ্যান্ড কম্প্রোমাইজ করা মানে নিজের আয়ত্তে নিয়ে আসা সিকিউরিটি কন্ট্রোল, তার সিকিউরিটি যে কন্ট্রোল আছে সেটাকে আমরা নিজের আয়ত্তে নিয়ে আসলাম, টু গেইন অর্জন করতে, কি অর্জন করতে, আনঅথরাইজ অ্যাক্সেস। একটু আগে আমি আনঅথরাইজ পড়াই নিছি না, ওই জিনিসটা আর কি, যে ইউজার নেম পাসওয়ার্ড আবার কিছুই নাই, কিন্তু আমি কি করলাম অন্যভাবে আনঅথরাইজ বা অপরাধমূলকভাবে তার আনঅথরাইজ অ্যাক্সেস টু এ সিস্টেম রিসোর্স। আমরা সিস্টেমে তো ঢুকবো, কিন্তু আসলে সিস্টেমে কেন ঢুকবো, তার রিসোর্সগুলোর জন্য, তার যেই ডাটা আছে সেই ডাটাগুলির জন্য, তার এখানে যা যা আছে সেই জিনিসগুলির জন্য। সো হ্যাকিংটা কি, একটা ভঙ্গুর সিস্টেম আছে, সেই ভঙ্গুর সিস্টেমে আমি
এক্সপ্লয়েট করে ফেললাম, ভেঙে ফেললাম, তার মধ্যে ঢুকলাম। কীভাবে ঢুকলাম? আনঅথরাইজভাবে ঢুকলাম, ঢুকে তার যে সম্পদগুলো আছে সেগুলোকে আমি অ্যাক্সেস করে নিয়ে নিলাম। দ্যাট ইজ কল্ড হ্যাকিং। ঠিক আছে? সো এই হলো আমাদের হ্যাকিং। তাহলে এখন প্রশ্ন, আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। তো হ্যাকিংটা কি আসলে? হ্যাকিংটা কি? ওই যে আনঅথরাইজভাবে ঢুকলাম, ঢুকে তার তার যে রিসোর্সটা আছে সেটাকে আমি নিজের আয়ত্তে নিয়ে আসলাম, এই যে ফ্যাক্টরটা, সেটাই হলো আমাদের হ্যাকিং। এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে হ্যাকিং বুঝলাম, কিন্তু এখন হ্যাকিং আসলে কেন করি? হ্যাকিং কেন করি? হ্যাকিং আমরা করি যে খারাপ উদ্দেশ্যে। আসলে খারাপ উদ্দেশ্য আছে, ভালো উদ্দেশ্য আছে। ভালো উদ্দেশ্য। তাহলে হ্যাকিংটা কেন করি? তিনটা কারণে করি। অ্যাটাক, অ্যাটাক আমরা কয়টা কারণে করি? তিনটা কারণে। প্রথম হলো মোটিভ, যেটা আমার উদ্দেশ্য, আমার ভাল লাগে, আমার গোল যে আমি হ্যাক করবই। প্লাস আমার কাছে মেথড, আমি জানি কেমনে হ্যাক করতে হয়, করে দিলাম হ্যাক। প্লাস ভালনারেবিলিটি, আর এই জিনিসটা ভঙ্গুর। এই জিনিসটা কি? ভঙ্গুর। তার মধ্যে ভঙ্গুরতা আছে। বাস, যেহেতু ভঙ্গুরতা আছে সেহেতু আমি মেথড জানি এবং আমার মোটিভ আছে। সো তিনটা মিলে আমি তার মধ্যে অ্যাটাকটা করে ফেললাম। সো দ্যাট ইজ হোয়াই এই তিনটে উদ্দেশ্যে আমি হ্যাকিং করি। এখন প্রশ্ন তো বলে, ভাই আমার কি কি উদ্দেশ্য থাকতে পারে? প্রথম হলো আমি বিজনেস তারে ধ্বংস করার জন্য করতেছি, তার রেপুটেশনটা নষ্ট করার জন্য করতেছি, টাকা চুরি করার জন্য করতেছি, তার কাছে তার সিস্টেমটাকে আমার আয়ত্তে নিয়ে বলতেছি যে টাকা দে, র্যানসম মানে চাঁদা দে, চাঁদা না দিলে আমি ছাড়বো না। তাহলে তারপর আমার ক্ষমতা দেখাইতেছি, দেখছো আমি বাংলাদেশি ইথিক্যাল, আমি বাংলাদেশি হ্যাকার, উই সার্ভ টু দ্য সাইবার সিকিউরিটি, মায়ানমারের ওয়েবসাইট ধ্বংস করে দিলাম, পচা একটা ওয়েবসাইট। তাহলে আমার কি ক্ষমতা দেখাচ্ছি যে মায়ানমারে আমি ধ্বংস করে দিছি। তারপর কি? রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার জন্য দিলাম, প্রতিশোধ নেওয়ার জন্য। সো এইসব মোটিভগুলোর কারণে আমরা সাধারণত হ্যাকিং করে থাকি। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার। স্যার জানি না তো সকালবেলা তো কেমনে আসবো স্যার। কেমনি কি রিক্সা নিয়ে আসবো নাকি গাড়ি পাঠাবেন? আমি মৌচাক থেকে স্যার, ওই যে চিটাগাং রোডের আগে মৌচাক। জি স্যার। ওই যে ইয়া ইয়া বুলবুল ভাই চিনে, ওই ওই তারপরে ওই আঙ্কেল খাদেবুল আঙ্কেল চিনে। জি স্যার, খাদেমুল ভাই ওই যে 9টা বাজে গাড়ি নিয়ে আসলে চলবে, আমি বাসা থেকে আসতে পারবো স্যার। আমার রাহাত, জি উনিও উঠতে পারবে সাইনবোর্ড থেকে। সেটা তো জানি না স্যার। জি। আচ্ছা আচ্ছা। উম, জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি, সালাম আলাইকুম। হ্যাঁ, একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট হলো, অফিস থেকে ফোন আসছিল আর কি, স্যার ফোন দিছিল। আহ, ওই লকডাউনের কারণে বাসায় গাড়ি পাঠায় তো তো আজকে যে পাঠাবে কালকে কোথায় গাড়ি পাঠাবে সেটা জানতে চাইলো আর কি। যাই হোক, তো সমস্যা নেই। আচ্ছা, তাইলে সবাইকে এ পর্যন্ত বুঝতে পারলাম না? তো এখন আমরা একটু দেখি যে হ্যাকিংটা কেন হয় বা কী উদ্দেশ্য হয়, সেটা যদি আমরা একটু বলি, তাইলে আমরা এভাবে চিন্তা করব যে হ্যাকিংয়ের ফেজ আছে কয়টা, সেটার আগে আমি একটু বলি। ধরেন আপনি একটা খারাপ কাজ করতে যাচ্ছেন বা একটা ভালো কাজ করতে যাচ্ছেন। ধরেন খারাপ কাজই করতে যাচ্ছেন, তাহলে চুরি করতে যাচ্ছেন মনে করেন, তখন আপনি কি করবেন? প্রথমে যেই যেই দোকানে চুরি করবেন বা যেই দোকানে ডাকাত চুরি করবেন মনে করেন, হ্যাঁ, যেই দোকানে চুরি করবেন সেই দোকানের সম্পর্কে আগে কি আইডিয়া নেবেন। সেই দোকান সম্পর্কে আগে আইডিয়া নেবেন যে আমি তো এই দোকানে চুরি করব, তাহলে আমার কি করতে হবে? ওই দোকান সম্পর্কে আইডিয়া নিতে হবে যে দোকানে কি আছে, কি কীভাবে আমি ইন্টারাক্ট করতে পারি সেই দোকানটা, সেইটা সম্পর্কে আপনি আইডিয়া নেবেন। তাহলে এই যে প্রথম ফেজ, ওই দোকান সম্পর্কে আইডিয়া নিলেন, সেটা হলো রিকনেসিয়াস। হ্যাঁ, বানানটা উচ্চারণটা একটু কঠিন। রিকনেসিয়াস মানে হলো ওই দোকানটা সম্পর্কে আইডিয়া নেওয়া, কী কী আছে এই এই ব্যাপার সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেওয়া, তারপর আপনি হ্যাকিংয়ে যাবেন। হ্যাঁ,
তারপরে কি আছে, তারপর আপনি স্ক্যানিং করবেন। তারপর আপনি কি করবেন, স্ক্যানিং। স্ক্যানিং মানে কি, আপনি ওই যে দোকানটার ভিতরে কি কি আছে, কি কি পণ্য আছে, আমি যে চুরি করব সেটা সেটা যথেষ্ট কিনা, বা এত কষ্ট করে চুরি করব, করে দোকানের মধ্যে ঢুকে দেখলাম দোকানে মুড়ি বিক্রি করে, তাহলে তো লাভ নেই আসলে। সো এই ফ্যাক্টরটাকে আমরা বলি স্ক্যানিং, যে আমরা স্ক্যান করে ইয়ে করব। একটু ওয়েট করেন, ফোন আসছে। স্যার, আমি বলে দিব না, বলছেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ। তাহলে এই ফ্যাক্টরটাকে আমরা কি বলবো, এই ফ্যাক্টরটাকে আমরা বলবো স্ক্যানিং, যে আমি দোকানটা সম্পর্কে স্ক্যান করতেছি, যে দোকানের ভিতরে কি কি আছে, দোকানের মধ্যে কি কি জিনিস আছে সেগুলো। তারপরের স্টেপ হলো গেইনিং অ্যাক্সেস। তারপরে পরের স্টেপ হলো গেইনিং অ্যাক্সেস। গেইনিং অ্যাক্সেস মানে কি, গেইনিং অ্যাক্সেস মানে আমি দোকানের ভিতরে ঢুকলাম, তালা ভাঙ্গা দোকানে ঢুকলাম, এখন আমি অ্যাক্সেস নিয়ে নিলাম, এখন আমি যা খুশি সবই চুরি করতে পারি, যা খুশি সব নিয়ে নিতে পারি। তারপর কি করলাম, তারপর মেনটেনেবিলিটি করলাম, আমি ওখানে সুন্দর মতো যা যা আছে, যাতে মালিক না বুঝে, টাকা পয়সা সব আমার ব্যাগে সুন্দর মতো গুছিয়ে বললাম, দোকানে কোনো কিছু বাংলাম না, যাতে শব্দ না হয়, সুন্দর মতো মেনটেন করলাম। করে তারপর ফাইনালি ক্লিয়ারিং ট্র্যাক্স। ক্লিয়ারিং ট্র্যাক্স মানে কি, মানে আমি সব কিছু মুছে টুছে দিয়ে, আমি যে চুরি করছি কোনো প্রমাণ না রাখা, অর্থাৎ আমার কোনো জিনিসপত্র প্রমাণ না রাখা, আমি সুন্দর মতো চলে আসলাম। তাহলে দোকানদার আর পরের দিন যা বুঝলো না যে কে চুরি করছে, কিন্তু একটু পরে বুঝবে চুরি করছে, বাট ইনস্ট্যান্ট সে বুঝলো না যে চুরি করছে না কি করছে। সো এই 5টা স্টেপ হলে হ্যাকিং করতে হয়। সো এটাকে আমরা বলবো 5 phases অফ হ্যাকিং। এটা হলো হ্যাকিংয়ের 5টা ফেজ। আমরা কি বললাম, এই যে 5টা জিনিস আছে, এটাকে আমরা বললাম 5 phases অফ হ্যাকিং। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, সবাই একটু কমেন্ট করে জানান যে ফেজ 5টা বুঝতে পারছেন কিনা। আশা করি 5টা ফেজ বুঝতে পারছেন। এই 5টা ফেজ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। জি আসসালামু আলাইকুম। জি ওই যে মোস্তফা স্যার ফোন দিছিল, কালকে গাড়ি নিয়ে আমাদের এখানে একটু থাকবেন, হ্যাঁ? ওই যে মৌচাক স্ট্যান্ডে সকাল 9টা 9:30 দিকে থাকলেই চলবে। হ্যাঁ হ্যাঁ, যাত্রাবাড়ি একজন আছে, জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ওনাদের ফোন দিব না, আপনি আমাকে ওই যে মৌচাক থেকে 9টা 15-র দিকে তুলে নিয়ে যান, হ্যাঁ, বাস গাড়ি এসে। আচ্ছা আচ্ছা, জি জি, আচ্ছা আচ্ছা, জি স্যার। সালাম আলাইকুম, হ্যাঁ। আচ্ছা, সো এই জিনিসটা আমরা একটু বুঝলাম, হ্যাঁ। আসলে একটু ইন্টারাপ্টের জন্য দুঃখিত, কিছু করার নাই আসলে। কালকে এমনি লকডাউন, কিন্তু কালকে আমার অফিস আছে, দ্যাটস ওয়াই আমাকে তো যেতেই হবে অফিসে। এবং বাংলাদেশ ব্যাংক একটু ভালো তো, বাসা থেকে গাড়ি দিয়ে নিয়ে যায় লকডাউনের সময়, ঝামেলা করে না আর কি। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত দেখলাম। একজন প্রশ্ন করছে, বাই রিকগনিসেন্স কি ফুটপ্রিন্টিং? রাফসান জানি, ইয়েস, ভেরি গুড। ফুটপ্রিন্টিং আর রিকগনিসেন্স এগুলো একই জিনিস, হ্যাঁ। তো আমরা এখন এই 5টা জিনিস সম্পর্কে একটু পড়বো, একটু আইডিয়া নিব। তাহলে 5টা জিনিস কি, প্রথম হলো রিকগনিসেন্স হলো মানে অ্যাটাকার সিক টু গ্যাদার ইনফরমেশন, মানে ইনফরমেশন নিতে চায়, ইনফরমেশন নিতে চায় কার সম্পর্কে? ধরেন চুরি করবো একটা দোকান সম্পর্কে, হ্যাঁ। তাহলে আমার তো অবশ্যই দোকানের ইনফরমেশন জানা লাগবে। দোকানের ইনফরমেশনটা কি, যে এই দোকানে কি কি আছে, দোকানটা কোন রাস্তার মুখে আছে, দোকানটা কিভাবে আমার চুরি করলে আমার জন্য সুবিধা হবে, দোকান থেকে কোন পথে ঢুকবো বা কোনভাবে ঢুকবো, এই যে ফ্যাক্টরগুলো, এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রিকনেসেন্স, হ্যাঁ। সো তাহলে দুই ধরনের আছে, একটা হলো অ্যাক্টিভ রিকনেসিস আর একটা হলো প্যাসিভ রিকনেসিস। অ্যাক্টিভ মানে কি, ধরেন যে আমি ডিরেক্টলি টেলিফোন করলাম, কাকে?
যার দোকানে আমি চুরি করব তাকে টেলিফোন করে জানলাম, এই বেচারা, তোমার তোমার দোকান কোথায়, কি আসে বিষয়, কি মাল আছে, সে বুঝলো না, কিন্তু আমি টেলিফোন করে জেনে নিলাম। সো বা টেকনিক্যাল ডিপার্টমেন্টের মাধ্যমে টেলিফোন করে জেনে নিলাম, সেটা হলো অ্যাক্টিভ রিকগনিসিস। সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ রিকগনিসিস। হ্যাঁ, আচ্ছা, প্যাসিভ রিকগনিসিস মানে কি? উইদাউট ডিরেক্টলি, মানে উইদাউট ডিরেক্টলি, না, মানে ধরেন যে ডিরেক্টলি না জেনে অন্যভাবে জানলাম। যেমন ধরেন আমি কারো একটা ফেসবুক আইডি হ্যাক করব, তাহলে আমি কী করলাম, তার ফেসবুক অন্য একটা প্রোফাইল থেকে আমি ঢুকে তার ফেসবুকে ঢুকলাম, ঢুকে আমি দেখলাম যে তার ফেসবুকে তার ফেসবুকে কি কি আছে, হ্যাঁ, তার ফেসবুকের প্রোফাইলে কি কি আছে বা কি কি জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমি ঢুকে দেখলাম। সো এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটাকে আমরা বলবো কি? এই ফ্যাক্টরটাকে আমরা বলবো প্যাসিভ রিকগনিসিস, মানে অন্যভাবে আমি দেখলাম আর কি, সেটা হলো রিকগনিসিস। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, স্ক্যানিং কি? স্ক্যানিং হলো নেটওয়ার্ক স্ক্যানিং। স্ক্যানিং বলতে কি? নেটওয়ার্ক স্ক্যানিং। মানে আমি একটা যখন সিস্টেমে ঢুকবো, তখন অবশ্যই তাকে কি, তার নেটওয়ার্কে কি কি আছে বা কীভাবে আছে সেটাকে আমি সেটাকে ঢুকতে পারবো। যেমন তার ধরেন তার পোর্ট স্ক্যানিং করলাম, তার পিং টুলগুলোকে আমি স্ক্যানিং করে দেখলাম কি কি পিং টুলস আছে, তারপরে ধরেন যে তার রাউটারগুলোকে চেক করে দেখলাম। তো এই যে ব্যাপারটা, এটাকে বলবো আমরা স্ক্যানিং, মানে স্ক্যানিং করে তার সব জিনিসগুলোকে দেখলাম। এখন স্ক্যানিং করে দেখার পর আমি কি ঢুকলাম। হ্যাঁ, ঢুকার পর কি হবে? ঢুকার পর কি হবে? ঢুকার পর আচ্ছা, আনোয়ার হোসেন বলছে এত বড় ইঞ্জিনিয়ার থাকলেও বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক কিভাবে হয়, বা হ্যাক বানান এইচএসসিকে। আচ্ছা, হ্যাক কি করে হয় সেটা সেটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাক যারা করে তারা আপনার থেকে 100 গুণ বেশি জানে। হ্যাঁ, তো সেই জন্যই হ্যাক হয়েছে, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় ফ্যাক্টর হলো, সেটা 2016 সালে হয়েছে, তখন আইটি ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ডেভেলপড ছিল না। এখন অনেক অনেক ডেভেলপড। হ্যাঁ, এখন অ্যাক্ট করা খুবই খুবই ঝামেলা। সো গেইনিং অ্যাক্সেস মানে কি? আমি তার অ্যাক্সেসটা নিয়ে নিলাম। কোথায় অ্যাক্সেস নিব? ধরেন আপনি একটা মেয়ের প্রেমে পড়লেন মনে করেন, তাকে তার সম্পর্কে জানলেন, তাকে স্ক্যানিং করলেন, ফাইনালি যখন তার প্রেমে পড়ে গেলেন, তখন কি তার এক কন্ট্রোল নিয়ে নিলেন। তো কন্ট্রোল নিলে তার কোথায় জায়গা নেন? অবশ্যই তার মনে। সো কিন্তু এখন যদি নেটওয়ার্কে আপনার গেইনিং, নেটওয়ার্কে তো মন নাই, তার কোথায় আপনাকে অ্যাক্সেস নিতে হবে? অবশ্যই তার অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিতে হবে, অথবা তার মধ্যে যে অ্যাপস চলে সেই অ্যাপসের মধ্যে অ্যাক্সেস নিয়ে নিতে হবে। সো অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপস, এই দুইটাতে আপনি মানে যে কোনো সময় ঢুকে যেতে পারেন। না, বাংলাদেশ ব্যাংকে স্ক্যানিং মেথডে হ্যাক হয় নাই। বাংলাদেশ ব্যাংকে আসলে সিবি পাঠিয়েছিল ইমেলে, তো বোকা লোকজনকে তখন অ্যাওয়ারনেস ছিল না, অনেকে বুঝতো না, তারা সিবি ওপেন করে ফেলছিল। সিবি ওপেন করার ফলে ওটা থেকে র্যানসমওয়্যার, ভাইরাস, ম্যালওয়্যার ঢুকে ফেলছিল। ম্যালওয়্যার ঢুকে পুরা 1 মাস ভরে স্ক্যানিং করছে, পুরা সব নেটওয়ার্ক পোর্ট স্ক্যানিং করে টোরে তারা পাঠাইছিল যে কোন পোর্ট দিয়ে আপনার ইয়ে হয়, ওই যে সুইফট কোডগুলো যায়, সেই পোর্টগুলোকে তারা লার্ন করছিল। লার্ন টার্ন করে তারপর আরও অনেক কাহিনী বলতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, পরে একদিন বলবো। হ্যাঁ, তাহলে ওএস অ্যান্ড অ্যাপস, হ্যাঁ, এইটা আমি গেইনিং অ্যাক্সেস নিয়ে নিলাম। তারপর কি মেনটেন করতেছি। এখন ওই সার্ভারে যে ঢুকলাম, সার্ভারেরটা কি মেনটেন করবো কীভাবে? প্রথমে তার ওনারশিপ নিয়ে নিলাম, তার ওনারশিপ নিয়ে নিলাম। ওনারশিপ নিয়ে নিলে তার মধ্যে ব্যাকডোর সেট আপ করে দেওয়া। ব্যাকডোর মানে কি? মানে একটা ডাটা তার মধ্যে আছে, পিছনের দরজা দিয়ে পাঠিয়ে দেওয়া, সেটাকে বলা হয় ব্যাকডোর। এবং রট কিট, এই জিনিসটা খুবই একটা খারাপ জিনিস, রট কিট। এই রট কিট খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং খারাপ জিনিস। রট কিট হলো একদম পুরো ওএসের অ্যাক্সেস নিয়ে নেয়, অপারেটিং সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নেয়। মানে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেম, পুরা তাদের অ্যাক্সেসটা নিয়ে নেয় রটকিট। এই রটকিট হলো এক ধরনের প্রোগ্রাম যে কি করে ওএসের অ্যাক্সেস পর্যন্ত নিয়ে নেয়। সো রটকিট, আরেকটা আছে টর্জন, সেটাও বেয়াদব। টর্জনটা অনেক অনেক কঠিন। টর্জনটা আপনার অ্যাপ্লিকেশন লেভেলের অ্যাক্সেস নেয়, অ্যাপ্লিকেশন অ্যাক্সেস নেয়। আমি একটা সার্ভারকে যখন হ্যাক করব, তখন তার ওএসকে হ্যাক করলাম কি দিয়ে? রটকিট দিয়ে। রট কিট দিয়ে তার ওএসকে হ্যাক করলাম। তারপরে ওএসের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, মানে আমার বানানো অ্যাপ্লিকেশন বা ডাটাবেস বা ওরাকল যেটা আছে, সেটাকে আমি ট্রজন দিয়ে তার অ্যাক্সেস নিয়ে নিলাম। সো মেনটেনিং বলতে আমি সার্ভারে ঢুকলাম, সার্ভার আমার ক্ষমতায় চলে আসলো। আমার ক্ষমতায় চলে আসার পরে হুম হুম আমার ক্ষমতায় চলে আসার পরে আমি কি করলাম? সার্ভারটাকে আমার আওতায় নিয়ে আসলাম। তখন আমি
তখন আমি কী করলাম, সার্ভারটাকে যখন আমার ক্ষমতা নিয়ে আসলাম, তখন তার অ্যাপ্লিকেশনকে আমি ট্রোজান দিয়ে হ্যাক করে ফেললাম। সো দ্যাট ইজ হোয়াই হ্যাকিং ইজ, মানে হ্যাকিংটা ঘটে থাকে আর কি। হ্যাঁ, সো আমরা যদি এখন একটা স্লাইড দেখি, তাহলে পুরো মেনটেনিংয়ের একটা স্লাইড দেখি। আমাদের মেইন টার্গেটটা এখানে মেনটেনিংটা বোঝানো, যে সার্ভারে ঢুকার পর আমার কী কাহিনী ঘটলো। তো সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা একটা পড়া দেখি, আমি কপি করে নিয়ে আসতেছি। এই পড়াটা দেখলে আমরা একটা বুঝাবো। এই পড়াটা হলো হ্যাকিং ফেজ মেনটেনিং অ্যাক্সেস। মেনটেনিং অ্যাক্সেস বলতে আমি বুঝতেছি যে অ্যাটাকার ট্রাইস টু রিটেইন দেয়ার ওনারশিপ টু দ্য সিস্টেম। মেনটেনিং মানে কি, অ্যাটাকার কী করলো, আমার অ্যাকাউন্টে ঢুকলো, আমার অ্যাকাউন্টে ঢুকে আমার সার্ভারে ঢুকে তার অ্যাক্সেসটা নিয়ে নিল। সার্ভারে ঢুকে কী করলো, তার ওনারশিপটা নিয়ে নিল। ওনারশিপ মানে কি, আমার সে অ্যাডমিন প্যানেল থেকে বাদ দিয়ে দিল, অথবা আমিও অ্যাডমিন প্যানেলে আসি, সেও কী করলো, নতুন একটা অ্যাডমিন হিসাবে সার্ভারে ঢুকলো। তো সার্ভার বুঝলোই না যে আরেকজন অ্যাডমিন আছে, সেই হিসাবে অ্যাডমিন প্যানেল হিসাবে সেও সার্ভারের মধ্যে ঢুকলো। দ্বিতীয় হলো, অ্যাটাকার মে প্রিভেন্ট দ্য সিস্টেম ফ্রম বিং ওনার্ড বাই অ্যাটাকার বাই সিকিউরিং দেয়ার এক্সিকিউটিভ অ্যাক্সেস উইথ ব্যাকডোর। তাহলে এই তিনটে জিনিসকে সে ইউজ করে। ব্যাকডোর কেন ইউজ করে, সিস্টেম থেকে যাতে পিছনের দরজা দিয়ে বের করে দিতে পারে সিস্টেমটাকে, সেটার জন্য ব্যাকডোর ইউজ করে। রড কিট কেন ইউজ করে, রড কিট ইউজ করে আমাদের অপারেটিং সিস্টেমটার অ্যাক্সেস নেওয়ার জন্য। আর ট্রোজান কেন ইউজ করে, অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস নেওয়ার জন্য। সো পরীক্ষায় প্রায় আসে যে রড কিট এবং ট্রোজানের মধ্যে ডিফারেন্ট কী, তাহলে কী বলবেন, যে রড কিট ইজ ইউজড ফর অ্যাক্সেসিং দ্য দ্য গেইনিং অফ অপারেটিং সিস্টেম, হোয়ার দ্য ট্রোজান ইজ ইউজ ফর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তারপর কী করে, অ্যাটাকার ক্যান আপলোড ডাউনলোড ম্যানিপুলেট ডাটা। ওই যে অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাটাকার তখন কী করে, যেহেতু ক্ষমতা চলে আসছে, তো আপনি দোকান চুরি করলেন, দোকানের মেনটেন নিলেন, দোকানের ভিতরে ঢুকে গেলেন, তখন আপনি দোকানে চুরির ফাঁকে চাইলে একটা ব্যানসন সিগারেট খেতে পারেন, একটা 7 আপ খুলে খেতে পারেন দোকানের মধ্যে, কেউ কিছু বলার নাই, ঠিক না, কারণ আপনার কাছে অ্যাক্সেস চলে আসছে। সো আপনি যখন সার্ভারে ঢুকবেন, তখন ওই যে অ্যাপ্লিকেশন কনফিগারেশন, এগুলো সিস্টেমটা নিজের কাছে নিয়ে নিতে পারেন। ফাইনালি আপনি কম্প্রোমাইজ দ্য সিস্টেম লঞ্চ ফর ফার্দার অ্যাটাক, তাহলে তারপর ফাইনালি আপনার কাছে জিনিসটা চলে আসলো। এই হলো আমাদের মানে মেনটেনিং, মানে ঢুকার পরের খেলাটা আর কি, ঢুকার পরে যে কী খেলা দেখাবে, হ্যাঁ, সেটা হলো এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপর নেক্সট হলো যে আমি এখন ঢুকলাম, আমার চুরি টুরি করা শেষ, সব কাহিনী শেষ, এমনকি আমি ধরা খাবো যে অনিন্দ বাংলাদেশ ব্যাংক অনিন্দ কী করে মায়ানমারের সার্ভারে ঢুকে এইসব চুরি করছে। আমি যদি মায়ানমাররা বুঝে ফেলে যে বাংলাদেশ থেকে অনিন্দ এই কাজ করছে, তাহলে কি অনিন্দর খবর আছে না, খবর আছে, বা বাংলাদেশের উপর তারা সমস্যা চালাবে। তো সেই জিনিসটা যদি না করতে পারে, তখন আমরা কী করবো, যা এতক্ষণ যা অপরাধ করছি সব মুছে দিব, সেটাকে বলবো ক্লিয়ারিং দ্য ট্র্যাক হাইড মেলিসিয়াস অ্যাক্ট। আমরা যা করছি সেটাকে আমরা হাইড করে ফেলবো। আচ্ছা, আমি আপনাদের সিইএইচ মানে আমি যে কোর্সটা করছি সেখান থেকে কিছু জিনিস দেখাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একটু দেখেন, এগুলো একটু লেখা রাখবেন, মানে পরবর্তীতে যখন ভিডিওটা দেখবেন তখন লেখা রাখবেন। তারপর কি, আপনার যে সমস্যাগুলো আছে এগুলো সব দূর করবেন। তারপরে সাসপিশনটা অ্যাভয়েড করবেন। ওভাররাইট সার্ভার সিস্টেম লক্স, সব কিছু সিস্টেম লক্সে থাকবে, যে আপনি কখন ঢুকছেন, কয়টা বাজে ঢুকছেন, কীভাবে ঢুকছেন, কোন অ্যাকাউন্ট দিয়ে ঢুকছেন, সব কিছু সিস্টেমের লগে থাকে। সো আপনারা কী করবেন, আপনারা মানে অ্যাটাকার কী করে, তখন সব কিছু জিনিসগুলোকে ক্লিয়ারিং বা মুছে দেয়। সো হ্যাকিং ফেজের ক্লিয়ারিং ট্র্যাক্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধরা না খাওয়ার জন্য। যদি ধরা খেয়ে যান তাহলে তো সমস্যা। সো ধরা না খাওয়ার জন্য সে কী ইউজ করে, যে ক্লিয়ারিং ট্র্যাকটাকে ইউজ করে। হয়তো বুঝাইতে পারলাম। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন, একটু কমেন্ট করে জানান তো বুঝলে। আচ্ছা, বুঝলে একটু কমেন্ট করে জানান যে 5টা ফেজ বুঝছেন কিনা। নেটওয়ার্ক লেভেলের 5টা ফেজ বুঝছেন কিনা সে একটু কমেন্ট করে জানান। মানে হ্যাকিং করার যে 5টা ফেজ আছে আমাদের, সেই 5টা ফেজ আপনি বুঝছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। হ্যাঁ, আচ্ছা, সো এই ছিল আমাদের হ্যাকিংয়ের ফেজগুলো আর কি। সো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট পড়ায়। নেক্সট পড়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে, সাগর মল্লিক, ভেরি গুড ফর ক্লিয়ারিং কনসেপ্ট। সো নাও উই হ্যাভ টু গো দ্য অ্যানাদার ফেজ। তাহলে আমরা বুঝলাম যে কি করে আমাদের হ্যাকিংয়ের ফেজগুলো ক্রিয়েট হচ্ছে, মানে 5টা হ্যাকিংয়ের ধরনটা আমরা বুঝলাম। এখন আমরা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পড়ায়। এই পড়াটা হলো যে আমাদের পরীক্ষা প্রায় আসে। কালকে আমরা পড়াইছিলাম, তো আজকে একটু আরেকটু ক্লাসিফাই করে পড়াই। ক্লাসিফিকেশন
আমি আবারও বলতেছি, আমি আবারও সবাইকে বলতেছি যে এই পড়াগুলি মাস্ট বি মাস্ট বি মাস্ট বি ক্লাউড আইটি বই থেকে পড়বেন 2021। হ্যাঁ, ক্লাউড আইটি বই 2021-এর যেই সিকিউরিটি চ্যাপ্টারটা আছে, এটা যদি আপনারা পড়েন, আমার মনে হয় সিকিউরিটি রিলেটেড একটা কোশ্চেনও আপনাদের মিস হবে না, সবই পারবেন। সো আমি আবার রিকোয়েস্ট করব আপনারা এগুলা পড়বেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সো আমরা দেখলাম যে এখন দেখলাম এখন ক্লাসিফিকেশন অফ অ্যাটাক। প্রথম ক্লাসিফিকেশন অফ অ্যাটাক হলো অ্যাক্টিভ অ্যাটাক। কি অ্যাটাক? অ্যাক্টিভ অ্যাটাক, TIB, অ্যাক্টিভ অ্যাটাক। অ্যাক্টিভ অ্যাটাকটা মানে কি? ধরেন আপনি একজনের ক্ষতি করবেন, তাহলে সরাসরি তার সামনে যেয়ে তাকে ক্ষতি করলেন তার দেখাইয়া, তাহলে এই যে ফ্যাক্টরটা, এটাকে আমরা বলবো অ্যাক্টিভ অ্যাটাক। আমরা যে সরাসরি যে ক্ষতি করব সেটা হলো অ্যাক্টিভ অ্যাটাক। অর্থাৎ আপনি একদম, হ্যাঁ, আপনি একদম কি তার ডাটাকে ক্ষতি করে দিলেন, তার ডাটাটাকে ক্ষতি করে দিলেন একদম সরাসরি। তার ডাটার উপর হামলা চালাইলেন, তার সিস্টেমটারে বসাই দিলেন, তার উপর হামলা চালায় তার ডাটাগুলো সব চুরি করে নিয়ে গেলেন, তার ডাটাগুলোকে পুরো ট্যাম্পার করে দিলেন, মানে নষ্ট করে দিলেন। ট্যাম্পারিং মানে কি? নষ্ট করা। ওই যে ক্রিকেট খেলায় বলি না বল ট্যাম্পারিং করছে, মানে কি দাঁত দিয়ে কামড় দিয়ে বলের সুতা উঠে ফেলছে বা বলটারে ট্যাপা বানায় ফেলছে। তো বলের সুতা উঠলে কি বলটা বেশি স্প্রিং, মানে স্পিন করার সময় বলের সুতা উঠলে বলটা বেশি ঘুরে। সো ট্যাম্পারিং আসলে ওরকম যে যা যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে লস করে দেওয়া, সেটাকে বলে ট্যাম্পারিং। যেমন অরিন্দর ব্যাংকে টাকা ছিল 5 লক্ষ, আমি যাই একটা শূন্য কমাই দিলাম, তাহলে হয়ে গেল কত? 50,000। সো দ্যাট ইজ কল ট্যাম্পারিং। তারপরে ডিরেক্টলি অ্যাটাক, মানে পুরো ডিসরাপ্ট করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এই ব্যাপারগুলোকে বলা হয় অ্যাক্টিভ অ্যাটাক। তাহলে ক্লাসিফিকেশন অফ অ্যাটাক আসলে আমরা প্রথমে দিব দেয়ার আর মেনি কাইন্ড অফ অ্যাটাকস, ওয়ান সাচ অফ দ্যাম আর অ্যাক্টিভ অ্যাটাকস, প্যাসিভ অ্যাটাক, ক্লোজ ইন অ্যাটাক, ইনসাইডার অ্যাটাক, ডিস্ট্রিবিউশন অ্যাটাক। হ্যাঁ, সব ক্লাউড আইটি বই 2021 সুন্দর করে দেওয়া আছে। তো আমি প্রথমে আসি যে অ্যাক্টিভ অ্যাটাকটা কি। প্রথমে অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যে একটা আছে ডস অ্যাটাক। ডস মানে কি একটু বলি, আমি একটু পরে ডসটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ডস অ্যাটাক হলো, ধরেন আপনার আপনার একটা সিস্টেম আছে, এখন আমি আপনার সিস্টেমের মধ্যে ঢুকতে পারছি না, আমি আপনার সিস্টেমের মধ্যে ঢুকতে পারছি না। তো যখন আমি আমার সিস্টেমের মধ্যে, আপনার সিস্টেমের মধ্যে আমি ঢুকতে পারবো না, তখন আমি কি করতে চাইবো যে ঠিক আছে ঢুকতে যেহেতু পারছি না, তাইলে সিস্টেমটাকে বসাই দেই, মানে সিস্টেমটা যাতে আর কেউ ইউজ করতে না পারে, যাতে কেউ ইউজ করতে না পারে। হ্যাঁ, ওরকম আর কি। যেমন ওই ছোটোবেলায় আমি খুব আইসক্রিম পছন্দ করতাম, সেজন্য আমার দাঁত নষ্ট হতো। তো আমার একটা চাচাতো বোন ছিল, সে আইসক্রিম আমি কিনে আনছি, এখন সে আমার আইসক্রিম খাবে। এখন আমার তো মেজাজ খারাপ আছে, সে আমার আইসক্রিম খাবে মানে, তো আমি আইসক্রিমের মধ্যে থুতু দিয়ে রাখছি, থুতু দিছি তার সামনে যে খাইবার। তো সেও খাইতে পারে, পরে আমিও আর ঘৃণায় খাইতে পারি নাই, পরে ফেলাই দিতে হয়েছে। সো ব্যাপারটা এরকম আর কি। ডসাটা করলো যে সে নিজেও পারতেছে না, তখন কী করলো, সিস্টেমটাকে বসাই দিল। বসাই দেওয়ার পর দেখা যাচ্ছে যে কেউই আর ইউজ করতে পারতেছে না। সো দ্যাট ইজ কল ডস অ্যাটাক। হ্যাঁ, মানে সিস্টেম, আমি একটু পরে দেখাচ্ছি ডস অ্যাটাক সম্পর্কে ডিটেলস। তারপর আর একটি একটা কী কী হতে পারে, স্পুফিং। স্পুফিং হইতে পারে, হ্যাঁ, মাঝখান থেকে একজন আর কি এই কাজ করতেছে, স্পুফিং। তারপরে হচ্ছে আপনার সেশন হাইজ্যাকিং। সেশন হাইজ্যাকিং কি? এখন ইয়াতে সেশন হাইজ্যাকিং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সেশন হাইজ্যাকিং কি? ধরেন আপনি একটা সিস্টেমে আমি ফেসবুক লগ ইন করে আসেন, তাহলে আপনার ব্রাউজার আপনার একটা সেশন ধরে রাখছে যে এই সময়ের মধ্যে সে এই মানে কোড দিয়ে বা এই টোকেন দিয়ে এই ব্রাউজারে ঢুকছে। তখন অন্য কেউ যদি অন্য একটা ট্যাবে সেম ব্রাউজারে ফেসবুকে ঢুকতে চায়, সে কিন্তু ঢুকতে পারবে না, কারণ কি তখন আপনার আইডি শো করবে, বিকজ টোকেনটা আপনার আছে। তাহলে একটা সেশন ধরে রাখছে বা একটা টাইম লিমিট ধরে রাখছে। এখন আমি যদি সেই টোকেনটাকে হ্যাক করে কোনোভাবে নিতে পারি, তার মানে কি আমি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবো। সো এটাও একটা আমার কি সেশন অ্যাটাক বলা হয়। তারপর আছে কি ম্যান ইন দ্য মিডল, মানে মাঝখান থেকে ডাটাটা নিয়ে নিচ্ছে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এটা খুব ইম্পর্টেন্ট। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলতে কি বোঝাচ্ছি, ধরেন আপনি ট্রানজেকশন করতেছেন, মাঝখান থেকে আমি কি করলাম, আচ্ছা, সিকিউরিটি প্রশ্ন এপিএমই সব জায়গায় আসে, অনিন্দ অধিকারী। হ্যাঁ, সিকিউরিটি প্রশ্ন হলো কমন, এটা সব জায়গায় আসবে। হ্যাঁ, তা ম্যান ইন দ্য মিডল মানে মাঝখান থেকে ধরে কিছু নিয়ে যাচ্ছি, সেটাকে বলা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তারপর কি এসকিউএল ইনজেকশন অ্যাটাক, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাও পরীক্ষা অনেকবার আসছে। এসকিউএল ইনজেকশন মানে কি? আমি তো ধরেন যে এরকম দুটো ট্যাবে ইউজার নেম আর পাসওয়ার্ড নিচ্ছি, একটু বুঝেন, এসকিউএল ইনজেকশন পরীক্ষা অনেক আসে।
ইউজার নেম পাসওয়ার্ড নিচ্ছি, তখন ইউজার নেমে যদি আমি 1 = 1 দিই আর পাসওয়ার্ডে যদি ডট ডট কিছু একটা দিয়ে দিই, তাহলে 1 = 1 যদি আমি ওখানে কন্ডিশন চেক না করি, তাইলে পুরো ডাটাবেস সহ চলে আসবে। অর্থাৎ এসকিউএলটাকে আমাদের আগে চেক করতে হবে যে এসকিউএলটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এসকিউএল কি ভ্যালিড নাকি ইনভ্যালিড ইনভ্যালিড। সো এই জিনিসটা আমাকে চেক করতে হবে যে এসকিউএলটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। যখন এসকিউএলটা আমি ইনপুট হিসাবে নিলাম, ফুল এসকিউএল সিনট্যাক্সটাকে চেক করে তারপরে আমি ডাটাবেজে হিট করাবো। যদি এসকিউএলকে আমি ভ্যালিড ইনভ্যালিড চেক না করে ডাটাবেজে হিট করাই, তখন দেখা গেল ডাটাবেজে ইউজার দিছে তার ইউজার নেম করতে, কিন্তু ওই ওখান দিয়ে আবার হ্যাকার কী করলো, পুরো ডাটাবেজের ডাটা অ্যাক্সেস করে নিয়ে নিল। আমি দেখছিলাম যে কত মজা করে জিনিসগুলোকে চুরি করা যায়। সো এই যে ফ্যাক্টরটা, এই যে ডাটাবেস থেকে সব ডাটাগুলো নিয়ে নিচ্ছে, এই জিনিসটাকে বলা হয় এসকিউএল ইনজেকশন। তারপরে কি পাসওয়ার্ড বেস অ্যাটাক। পাসওয়ার্ড বেস অ্যাটাক মানে কি ডিরেক্টলি আপনার ইয়েতে ঢুকে গেল। সো পাসওয়ার্ড বেস এটা কিন্তু দুই ধরনের আছে, একটা হলো গেস বেস পাসওয়ার্ড। গেস বেস পাসওয়ার্ড মানে কি, গেস বেস পাসওয়ার্ড বলতে বোঝাই, ধরেন আমি জানি যে অনিন্দ সবসময় তার মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসাবে ফেসবুকে দেয়, তাহলে আমি কি করলাম, অনিন্দর টুইটারে যাইয়া অনিন্দর মোবাইল নাম্বারটা দিলাম, দিয়ে দেখলাম লগ ইন হয়ে গেছে, বাস খেলা খতম। তাহলে এই যে ফ্যাক্টরগুলো, এটা হলো পাসওয়ার্ড বেস অ্যাটাক বা গেনিং পাসওয়ার্ড বেস অ্যাটাক, অথবা ডিরেক্টলি পাসওয়ার্ড পেয়ে যাওয়া। ঠিক আছে, এটা একটা জিনিস। এখন এইগুলো হলো আমার অ্যাক্টিভ অ্যাটাক। তাহলে পেসিভ অ্যাটাকে আসি, যে ভাইয়া তাহলে পেসিভ অ্যাটাকটা কি। পেসিভ অ্যাটাকটা আরও মজার জিনিস। পেসিভ অ্যাটাক হলো সিম্পল, মানে কোনো ধরনের মানে কিছু ঝামেলা না করে কোনো কিছু খোঁজা, সেটা হলো প্যাসিভ অ্যাটাক। যেমন ধরেন ফুড প্রিন্টিং, একটু আগে যেটা বলছি, হ্যাঁ ফুড প্রিন্টিং। আমি কি করলাম, ধরেন কোনো মেয়ের ফেসবুক আইডি যদি আপনি সব কমেন্ট লাইক কমেন্ট সব কিছু পড়েন, তাহলে কিন্তু আপনি মেয়ের বয়ফ্রেন্ডকে সেটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। কীভাবে বের করে ফেলতে পারবেন, তার যত লাইক কমেন্ট আছে সেখানে কমন মানুষদেরকে বের করবেন, যারা সব জায়গায় লাইক কমেন্ট স্ট্যাটাস দিচ্ছে। সো তাহলে এই যে আবুল হায়াত ভেরি ভেরি গুড, হ্যাঁ অ্যাক্টিভ হলো নট কম্প্রোমাইজ অ্যাটাক অ্যান্ড রেপুটেশন অ্যাটাক, ভেরি গুড। হ্যাঁ, সো ধরেন এখন আপনি কি তার ফেসবুকটা আইডিয়া পুরা ডিটেলস খুঁজে পুরা 1 মাস লাগায় তার ফেসবুক আইডি সব লাইক কমেন্ট চেক টেক করে কমন পার্সন বের করলেন, যে 5টা ছেলে কমন, 5টা ছেলের মধ্যে দেখলেন যে একজন তার বেস্ট ফ্রেন্ড, একজন বন্ধু, একজন এরকম। তো ওই 5টার মধ্যে থেকে আপনি ইজিলি তার টয়ফ্রেন্ডকে খুঁজে বের করে ফেলতে পারলেন। তো এই যে এক ধরনের, এটা কিন্তু এক ধরনের অপরাধ, কারণ আপনি তার পুরো পাবলিক প্রোফাইল পুরো ঘেটে টেটে সব কিছু বের করলেন। সো এই জিনিসটা হলো ফুড প্রিন্টিং। এটা আপনি কি কোনো বাস্তবে অ্যাটাক করলেন না, কিন্তু আপনি জানলেন, মানে আপনি কিছুটা জিনিস জানলেন, এই জিনিসটাকে বলা হয় ফুড প্রিন্টিং। তারপর আছে কি স্নিফিং, খুবই মজার জিনিস স্নিফিং। স্নিফিং কি, এটা পরীক্ষা প্রায় আসে। আচ্ছা, সো স্নিফিং জিনিসটা এরকম যে আমি একটা ইমেল পাঠালাম, একটা ইমেল পাঠালাম মাঝখান থেকে, যে আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলতেছি তোমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা আসছে, তুমি তাড়াতাড়ি দাও। এখন আপনি বুঝতেই পারলেন না যে এটা ওয়ার্ল্ড ব্যাংক নাকি অনিন্দ অধিকারী। তো আপনি যদি নাই বুঝেন যে ওয়ার্ল্ড ব্যাংক না অনিন্দ অধিকারী, আপনি কী করলেন, অনিন্দ অধিকারী পাঠাইছে, আপনি তো বুঝে লাগছেন যে হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংকে পাঠাইছে। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার সব, ভিসা কার্ডের ডেবিট কার্ডের নাম্বার সব দিয়ে দিলেন, বাস অন দ্য টাকা শেষ। তাহলে এই যে আপনার সবাই দিল, তাহলে কে সবাইলো, মাঝখান থেকে অনিন্দ অধিকারী সবাই দিল, কিন্তু আপনি বুঝলেনই না যে আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসছে না কিয়া থেকে আসছে। সেজন্য সবসময় মেল চেক করার আগে ডোমেন নেম চেক করবেন। আমার এখানে মাঝে মাঝে আমার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য মাঝে মাঝে পোলাপান রিকোয়েস্ট দেয় যে fact.com, তারপরে www.habijabi.slash fact.com.fact1.php। আমাকে খুব ভালো খুব ভালো, অনেক 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 শিখেছো। তো এরকম আর কি আসে। তারপর আমার বিকাশ থেকে নাহিদ ফোন দিছিল কিছুদিন আগে, ফোন দিয়ে বলে আপনার বিকাশে তো অনেক টাকা আসে, সেজন্য আপনার পার্সোনাল অ্যাকাউন্ট লক করে দিয়েছে। আমাকে খুব ভালো লক করেছে। পরে একটু পরে বলতেছে যে তাইলে একটা কোড যাবে, সেটা আমাকে বলেন। আমি কই আচ্ছা, একটু ফোন টোন করার পরে পরে বলতেছি ঠিক আছে কোডটা তো বলবো, তার আগে আপনি বলেন তো ভাই কোত্থেকে বলছেন, আপনি কি আমার সম্পর্কে যাই না ফোন দিচ্ছেন না যাই না ফোন দিচ্ছেন। পরে আর কি, পরে একটু কয়েকটা খারাপ ভাষায় গালি দিছি, সেটা বলা যাবে না। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা, এগুলো হলো স্নিফিং। হ্যাঁ, তারপর হলো নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু বলছি। হ্যাঁ, নেটওয়ার্ক ট্রাফিক, হ্যাঁ ট্রাফিক অ্যানালাইসিস, এটা মানে কি অ্যানালাইসিস। নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস বলতে আমরা বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি যে মানে
একটা নেটওয়ার্ক বা একটা সার্ভার থেকে কি পরিমাণ নেটওয়ার্ক যাচ্ছে, সেটা কি বিজি নেটওয়ার্ক, মানে বারবার নেটওয়ার্কের প্যাকেট যাচ্ছে নাকি সিম্পল জিনিস যাচ্ছে, বা তার প্যাকেটগুলোকে অ্যানালাইসিস করা যায় কত সাইজের প্যাকেট যাচ্ছে, 144 বিটের প্যাকেট নাকি 164 বিটের প্যাকেট নাকি শুধু 48 বিটের প্যাকেট, এরকম। সো এটা হলো নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস, তার প্যাকেটগুলোকে ট্রাফিক অ্যানালাইসিস করলাম, ঠিক আছে। আর একটা হলো কি, ধরেন এনক্রিপশন ট্রাফিকটারে আমি ডিক্রিপ্ট করে দিলাম। সো এই ফ্যাক্টরগুলোকে আমি বলবো হলো কি প্যাসিভ অ্যাটাক। তো মেইনলি ক্লাসিফিকেশন অফ অ্যাটাক যদি বলি, এই দুইটা হলো আমার মেইন, অ্যাক্টিভ অ্যাটাক আর প্যাসিভ অ্যাটাক। আর বাকি যেগুলো আছে সেগুলো সিম্পল, যেমন ধরুন ক্লোজ ইন অ্যাটাক। ক্লোজ ইন অ্যাটাক এটা হলো কি আপনার সোশিয়াল অ্যাকাউন্টে অ্যাটাক। যেমন ধরেন যে আমি আপনার সোশিয়াল অ্যাকাউন্টে ডাম্পিং করলাম, তারপরে ফিশিং করলাম। ফিশিং কি? ফিশিং মানে ধরেন পুরা সেম ফেসবুকের মতো একটা পেজ বানায় আর যে fact.php দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলাম। আপনি তো তনিমা খান আপু তো সারাদিন তার বেবিকে নিয়ে ব্যস্ত থাকে, মানে বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকে, সে আর বুঝলো না যে এটা কি fact.php নাকি facebook.php। সে fact.php-র মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিল, একটু পরে দেখলো ফেসবুক আইডি গায়েব হয়ে গেছে। সো এই যে ফ্যাক্টরগুলো, এগুলোকে বলে ক্লোজ ইন অ্যাটাক। কিন্তু ওই যে ফিশিং যেটা, সেটাকে আমরা অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যেই ধরবো আর কি। ফিশিংটাকে আমরা ধরবো অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যেই, হ্যাঁ। সো এই যে এই যে জিনিসগুলা, এগুলো আমরা বুঝলাম। তাহলে আমরা কি কি বুঝলাম রে ভাই? আমরা বুঝলাম যে অ্যাটাক কয় ধরনের, ক্লাসিফিকেশন অফ অ্যাটাক, কোনটা মানে সেশন অ্যাটাক, কোনটা কী জিনিসের অ্যাটাক, সেটা আমরা বুঝলাম। তারপর বুঝলাম যে হ্যাকিং ফেজ, কী কী হ্যাকিং ফেজ আছে, যেমন 5 ফেজ অফ হ্যাকিং: রিকনসেসিস অর ফুটপ্রিন্টিং, স্ক্যানিং, গেইনিং অ্যাক্সেস, মেনটেনিং, আর হলো ক্লিয়ারিং টাস্ক। এই জিনিসগুলো হলো আমার অ্যাটাকের মধ্যে পড়ে। আচ্ছা, এখন আসি থ্রেড বা ভালনারেবিলিটি। থ্রেড মানে হলো যে কি, কোনো জিনিসকে ভেঙে ফেলা। হুম হুম সো নেক্সট পড়া চলে আসি। নেক্সট পড়া হলো যে নেক্সট পড়াটা কি, যে থ্রেড কী জিনিস। থ্রেড হলো কি, যে একটা ফাংশনাল ইন্টিগ্রিটি বা অ্যাভেলেবিলিটি অফ নেটওয়ার্ক সিস্টেম কেউ যদি ডিসরাপ্ট, কেউ যদি নষ্ট করে, কোনো একটা অপারেশনকে নষ্ট করে, তাহলে আমরা সেই জিনিসটাকে বলবো থ্রেড। আর vulnerability মানে কি, একটা জিনিস এমনিতেই নষ্ট আছে, একটা জিনিস এমনিতেই নষ্ট আছে সেটা। তো এই জিনিসগুলোকে আমরা বলবো থ্রেড। ভালনারেবিলিটি মানে একটা জিনিসের কনফিগারেশন উইক। ভালনারেবিলিটিস মানে কি, একটা জিনিসের কনফিগারেশন উইক আছে, সমস্যাও আছে, এই জিনিসগুলোকে বলা হয় ভালনারেবল। হ্যাঁ, তাহলে তাহলে আমরা থ্রেড এবং ভালনারেবিলিটি জিনিসটা বুঝলাম, হ্যাঁ। তাহলে থ্রেড এবং ভালনারেবল জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। এখন এখানে আর একটা অ্যাটাকের মধ্যে কিছু কিছু আছে যে ধরেন যে সিকিউরিটি অ্যাটাক কি আছে, ধরেন নর্মাল অ্যাটাক আছে, ইন্টারাপশন আছে, এইসব জিনিসগুলো আছে। থ্রেডের মধ্যে আছে ট্যাপিং, স্পুফিং, ডিস্ট্রাকশন। এই জিনিসগুলো একটু ক্লাউড একটি বই থেকে অনেক সুন্দর করে লিখে দেওয়া আছে, এগুলো পড়বেন। সব এগুলো পড়ানোর কিছু নাই, এগুলো আপনারা পারবেন। এসকিউএল ইনজেকশন কি জিনিস সেটা আমরা পড়াইছি, পরীক্ষা আসছে। হাউ ক্যান উই প্রিভেন্ট এসকিউএল ইনজেকশন অ্যাটাক, আমরা কীভাবে এসকিউএল ইনজেকশন অ্যাটাকটাকে দূর করতে পারি। অবশ্যই আপনারা একটু আগে শিখলেন কীভাবে দূর করতে পারি। আমরা এসকিউএল ইনজেকশনটাকে দূর করতে পারি ইউজার ইনপুট ভ্যালিডেশনের মাধ্যমে, যে উনি যে কোয়েরিটা দিছে, কোয়েরিটা ঠিক আছে কিনা, সেই জিনিসটাকে ভ্যালিডেশনের মাধ্যমে আমরা এসকিউএল ইনজেকশনটাকে দূরীভূত করতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন আমরা চলে আসি আরেকটা পড়াই। আমাদের এখন আমরা দেখব যে আমাদের মেলিসিয়াস সফটওয়্যারগুলো কি কি এবং তারা কি কি কাজে লাগে। আমি একটা স্লাইড দেখাবো। মেলিসিয়াস সফটওয়্যার পরীক্ষা প্রায় আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মেলিসিয়াস সফটওয়্যার, এই জিনিসগুলো আমরা এখন দেখাবো। তাহলে আমি নিশ্চয়ই এখন আপনাদেরকে বুঝাইতে পারছিলাম যে একটা সিস্টেমকে কীভাবে এক করে। আমরা যদি আহারে মহিলা বারবার মেসেজ দিচ্ছে, একটা জিনিস যদি আমরা দেখি যে কিভাবে কি হবে, তাহলে আমরা কি দেখব যে একটা সিস্টেমকে অ্যাটাক করার জন্য 5টা ফেজ আছে। 5টা ফেজ, হ্যাঁ, 5টা ফেজে আমাদের অ্যাটাকগুলো হবে। 5টা ফেজের অ্যাটাকগুলোর মধ্যে
কি অ্যাটাক, কি ধরনের অ্যাটাক সেটা আমরা বলছি, কোন স্টেপে পোর্ট স্ক্রিনিং করে, কোন স্টেপে কি করে, সেগুলো পরীক্ষা আসে, সেগুলো আপনারা বুঝলেন। তারপর পরীক্ষা আসছে ক্লাসিফিকেশন অফ অ্যাটাক, এটা পরীক্ষা আসছে সিনিয়র অফিসার 2021 2019 সিনিয়র অফিসার আসছিল। তো ক্লাসিফিকেশন অ্যাটাকে আমি ডিনায়াল অফ সার্ভিস হাবিজাবি লিখে দিয়ে আসছিলাম, আসলে ভুল করছিলাম। ক্লাসিফিকেশন অফ অ্যাটাকে আমরা পড়বো হলো যে কি পড়বো, যে দুই ধরনের অ্যাটাক আছে, অ্যাক্টিভ অ্যাটাক, প্যাসিভ অ্যাটাক, এই দুই ধরনের অ্যাটাক আছে। এই দুই ধরনের অ্যাটাকগুলো কি তার কি টাইপ আমি পুরো ডিটেলস আপনাদের দেখাচ্ছি। স্নিফিং কি, এটা পরীক্ষা প্রায় আসে। সো এই জিনিসটা আমরা বুঝতে পারবো। নূরে আলম উজ্জ্বল, আমার ভলিউম খুব হাই আছে, হ্যাঁ আমার ভলিউম মানে আমার আমি মোবাইলে আমি মাত্র স্পিকার বাড়ায় দেখলাম, আমি একদম ভালোভাবেই শুনতে পাচ্ছি। সো আপনি মনে হয় আপনার মোবাইলের সাউন্ডটা বাড়ান অথবা হেডফোনের সমস্যা আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন উল্টাপাল্টা কথা না বলি, একটু পড়ায় মনোযোগ দিই। হ্যাঁ, আবুল হায়াত নিয়ে কথাবার্তা হচ্ছে, তো সেটা একটু পরে বলি। তাহলে এখন দেখি আমাদের মেলিসিয়াস সফটওয়্যারগুলো কী কাজ কী আছে, হ্যাঁ সেটা একটু খেয়াল করি। মেলিসিয়াস সফটওয়্যার হলো ম্যালওয়্যার বেসিক্যালি। হ্যাঁ, সেগুলো কী করে, ম্যালওয়্যারের একটা প্রকার হলো ভাইরাস। প্রথমে আমরা ম্যালওয়্যার, সবগুলাকে আমরা ম্যালওয়্যার বলবো, যেটা আমরা মেলিসিয়াস, যেটা আমাদের খারাপ কাজ করে সবই আমাদের মেলিসিয়াস। সেই মেলিসিয়াস থেকে আমরা মেলিসিয়াস কি, সেই মেলিসিয়াসগুলো অনেক প্রকারের হইতে পারে, মানে অনেক খারাপ হইতে পারে। যেমন ট্রোজন একটা প্রকার, ট্রোজন কি একটা প্রকার। তাহলে মেলিসিয়াস সফটওয়্যারের একটা প্রকার কি ট্রোজন। ট্রোজনের কাজ কি, ট্রোজন হইলো সে ওই যে ট্রোজন একটা মুভি আছে, ট্রয় নামে একটা মুভি আছে, ওখানে দেখবেন ঘোড়াটা সেই ঘোড়াটার নাম হলো ট্রোজন। কেন সেটার নাম অনুযায়ী ট্রোজন রাখছে সেটা একটু বলি। ঘোড়াটার ভিতরে ওই শয়তানগুলো লুকায় ছিল সব। হ্যাঁ, তো সবাই তো ভাবছে যে এই ঘোড়াটা মনে হয় ওরা যুদ্ধে পরাজিত হয়ে বানায় রেখে গেছে। কার জন্য বানায় রেখে গেছে, যে হয়তো ওদের দেবতা বা গ্রিক এই নামে বানায় দিয়ে গেছে এত বড় ঘোড়া। তখন তখন গ্রিকরা আর বুঝে নাই, তারা তো একটু গাধা ছিল। তো ইতালি রোম শহর আর কি, হ্যাঁ ওই যে রোম যখন পড়ছিল নিতো তখন বাঁশি বাজাচ্ছিল, সেই গল্পটা এখান থেকে আসছে। তো এখন সবাই ঘোড়াটা কি গেলো টেনে টেনে তাদের প্রসাদের ভিতরে নিয়ে গেল। রাতে যখন সবাই ঘুমাইছিল তখন এই ঘোড়াটার ভিতর থেকে সবগুলা বের হয়ে পুরা শহরকে আগুন দিয়ে পড়ায় দিছে, সব মেরে ফেলছে। সো সেজন্যই এই ট্রোজন, এটার নাম ট্রোজন। তো ট্রোজন ভাইরাসটা কীরকম, অন্য একটা সফটওয়্যারের ভিতরে সে লুকায় থাকে, আপনি জানবেনও না। যখনই সফটওয়্যারটা আপনি কম্পিউটারে ইনস্টল দিবেন তখনই ওই ট্রোজন ভাইরাসটা বের হয়ে পুরো সিস্টেমটাকে আয়ত্তে নিয়ে ফেলবে, মানে আপনার অ্যাপ্লিকেশন লেভেলটাকে আয়ত্তে নিয়ে ফেলবে। দ্যাটস ওয়াই ট্রোজন ইজ ব্যাড। হ্যাঁ, আচ্ছা ব্যাকডোর পিছন দিয়ে চলে যায়, রকি টিকটকে বললাম ওএস লেভেলে। র্যানসমওয়্যার কি জিনিস, র্যানসমওয়্যার হলো এক ধরনের মেলিসিয়াস সফটওয়্যার, যেটা আপনার পিসিতে ঢুকে সব ডাটাগুলোকে এনক্রিপ্ট করে ফেলবে। কি করে ফেলবে, এনক্রিপ্ট করে ফেলবে আপনার ডাটাগুলোকে। তখন তো আপনি আর ডাটাটাকে আর দেখতে পারবেন না। যখন আপনার ডাটাটাকে এনক্রিপ্ট করে ফেললো তখন তো আপনি ডাটাটাকে আর দেখতে পারলেন না। তখন কি হবে, তখন ওরা আপনার কাছ থেকে ঘুষ চাবে, যে এই যে তোমার সিস্টেম তো আমি এনক্রিপ্ট করে ফেলছি, তো তুমি যদি এখন আমাকে 5 লক্ষ টাকা না দেও তাহলে তোমার সিস্টেমের ডাটা এনক্রিপ্ট অবস্থায় থাকবে। তার মানে কি, আপনার এই ডাটাবেজের মধ্যে যে সবার এত ইম্পর্টেন্ট ডাটা, সেগুলো কি সব র্যানসমওয়্যারের কারণে এনক্রিপ্টেড হয়ে গেছে। দ্যাটস ওয়াই। হুম 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 আচ্ছা, ভেরি গুড আবুল হায়াত, আপনার এটা ঠিক আছে। সো ট্রোজন র্যানসমওয়্যারটা কি, এরকমভাবে আপনার থেকে মানে র্যানসম মানে চাঁদা দাবি করবে আর কি, যাই হোক। সো তারপর আছে ওম স্পাইওয়ার। স্পাইওয়ার মানে আপনার ইয়েতে ঢুকে ঢুকে সব জিনিসগুলোকে চুরি করার চেষ্টা করে। বটনেট আপনার সিস্টেমটাকে কলাপস করে দেয়। ভাইরাসেস, আপনারা তো জানি ভাইরাস কী জিনিস। হ্যাঁ, সো এই হলো আমাদের ফ্যাক্টর। সো হাউ মেলওয়্যার এন্টার ইউর সিস্টেম, মেলওয়্যারটা আপনার সিস্টেমে কী করে ঢুকে এগুলো একটু দেখবেন। যেমন ধরেন পোর্টেবল হার্ডওয়্যার বা রিমুভেবল ডিভাইস, ইমেইলের মাধ্যমে ঢুকে, এই যে এটাই হচ্ছে আমাদের সিস্টেমে ঢুকছিল আর কি, হ্যাঁ 2016 সালে। তারপরে কি ডাউনলোডিং ফাইল ফ্রম ইন্টারনেট, ইমেল অ্যাটাচমেন্ট। সো এইসব ভাবে আমাদের সিস্টেমে ম্যালওয়্যার সফটওয়্যারগুলো ঢুকতে পারে এবং যেটা আমাদের সিস্টেমকে কলাপস করে দিতে পারে। সো সো আমরা এই জিনিসগুলো একটু দেখব, মানে এই জিনিসগুলো একটু পড়বো। তাইলে এখন এই জিনিসগুলো থেকে আমরা কি পড়বো, তাহলে এখন আমরা তো দেখলাম কি মেলিসিয়াস সফটওয়্যার আছে এবং মেলিসিয়াস সফটওয়্যারগুলো কী কী কাজ করে। সো এই যে ট্রোজন, এগুলা ভাইরাস, এগুলি সম্পর্কে পড়ার জন্য আপনি কোনো বই পড়বেন না, জাস্ট ক্লাউড আইটি 2021 ভার্সনের বইটা যা আছে সব পড়বেন। ওখানে এত সুন্দর করে লেখা
এবং কিছু ডাটা ওই যে হ্যাকিং ইয়া থেকে নেওয়া হয়েছে, সেজন্য আর কি ওইটা অনেক সুন্দরভাবে লিখে দেওয়া আছে। আচ্ছা, সো এখন আমরা শুধু ভাইরাসটা একটু দেখাবো, ভাইরাস কী কাজ করে। সো ভাইরাস কী কাজ করে সেটা একটু দেখাই। হ্যাঁ, সো আমরা যদি ভাইরাসে চলে আসি, যে কম্পিউটার ভাইরাসের কাজ কি। ভাইরাস হলো একটা প্রোগ্রাম দ্যাট সাম ড্যামেজ, সেটা কি করে মানে আপনার ডেটাবেস বা কোনো একটা কিছুকে নষ্ট করে ফেলে, শর্টকাট করে ফেলে, ডাটাগুলোকে করাপ্ট করে ফেলে। সো এগুলো হলো ভাইরাস। তো পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন হয় যে ভাইরাস কয়টা ফেজে কাজ করে, তো অ্যান্সার দিবেন ভাইরাস 4টা ফেজে কাজ করে। ভাইরাস আপনার পিসিতে 4টা ফেজে কাজ করে। কি কি? ডরমেন্ট ফেজ, মানে ভাইরাসটা তখন আইডিয়াল থাকে, যখন আপনার ভাইরাসটা আপনার পিসিতে ঢুকবে তখন সে ডরমেন্ট বা আইডিয়াল ফেজে থাকবে, অর্থাৎ তার মধ্যে কিছু থাকবে না, তখন সে আইডিয়াল ফেজে আপনার কম্পিউটারে ঢুকবে, আপনার কম্পিউটারে ঢুকবে। র্যানসমওয়্যার কি ভাই মাসুম বিল্লাহ? র্যানসমওয়্যার হলো এক ধরনের ভাইরাস যেটা আপনার কম্পিউটারে ঢুকে আপনার কম্পিউটারের ডাটাগুলোকে এনক্রিপ্ট করে ফেলবে, যেটাকে ডিক্রিপ্ট করতে আপনি পারবেন না। তখন সেই কোম্পানি আপনার কাছ থেকে টাকা যাবে যে তুমি আমাকে যদি $100 বা $200 দেও, তবেই আমি তোমার এনক্রিপশন ডাটাটাকে ঠিক করে দিব। তখন আপনি $200 পে করার পরে তারা আপনার ডাটাগুলোকে ঠিক করে দিবে। আর যদি না পাঠান তাহলে ডাটাগুলোকে নষ্ট করে দিবে। কারণ আপনার ডাটা যদি খুবই ইম্পর্টেন্ট হয়, যেমন ধরেন আমি পুরো এক বছর বসে বসে ক্লাউড আইটি বই লিখলাম, এখন লেখার পর আমার ওই ফাইলগুলোরে র্যানসমওয়্যার করছে। এখন চিন্তা করেন, 1 বছরের কষ্টকে আমি মাটি হতে দিব না, তখন আমি কী করবো? বাধ্য হয়ে $200 বা $300, 20,000 30,000 টাকা যা চায় আমি তাকে দিয়ে দিলাম, সে আমার ডাটাগুলোকে আবার আগের মতো করে দিল। সো এই যে কাজটা করে সেটাকে করা হলো র্যানসমওয়্যার। সো ভাইরাসে চলে আসি, ডরমেন্ট ফেজ, অর্থাৎ ভাইরাসটা আমার আইডল থাকবে। তারপর হলো প্রোপোগেশন ফেজ, তাহলে ভাইরাসটা তার নিজের কপিগুলোকে প্রোগ্রামে তার নিজেকে কপি করতে হবে। ভাইরাসের এই হলো সমস্যা। ভাইরাস, সে তার নাম ভাইরাস কেন হয়েছে? সে কপি করে ফেলে, তার যে অবস্থাটা আছে সেই অবস্থাটা বিভিন্ন জায়গায় কপি করে ফেলে। যখন সে বিভিন্ন জায়গায় কপি করে ফেলে তখন এই কপিগুলো একটার পর একটা আক্রমণ করতে থাকে। সো দ্যাট ইজ প্রোপাগেশন ফেজ, অর্থাৎ নিজেকে বড় করতে থাকে, বংশ বিস্তার করতে থাকে। ট্রিগারিং ফেজ, যে ফেজে ভাইরাসটা কাজ করা শুরু করে, তার মধ্যে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কাজ করা শুরু করে দেয়। সো ফাইললেস ভাইরাসও বর্তমানে আছে। ফাইললেস মানে কি? ভাইরাসের মধ্যে কোনো ফাইল নাই। তাহলে প্রশ্ন হলো ভাই, ভাইরাসের মধ্যে কোনো ফাইল নাই, তাহলে সে অ্যাটাক কেমনে করে? তখন আপনার মনে এই প্রশ্ন জাগতে পারে যে ভাইরাসের মধ্যে তো ফাইল নাই, তাহলে অ্যাটাক কেমনে করে? সে কি করে? অন্য একটা প্রোগ্রামের মধ্যে তার ফাইলগুলোকে কপি করে দেয়। যেমন আপনি একটা যোগের প্রোগ্রাম লিখছেন, যোগের প্রোগ্রামের শেষের দিকে দেখবেন যে সব ভাইরাসের ফাইল। আচ্ছা, হ্যাঁ, তো আপনার এই যে যোগের মধ্যে যে ভাইরাসের ফাইলটা আছে সেটা কি ভাইরাস? কি তাহলে ফাইললেস না? যখন আপনি যোগের প্রোগ্রামটা রান করবেন তখন ওই লাইনগুলোকে অটোমেটিক এক্সিকিউট হবে, ওই লাইনগুলো এক্সিকিউট হয়ে আপনার সিস্টেমটাকে খেয়ে দিবে। তো এটাই হলো যে ফাইললেস ভাইরাস। 4 নম্বর কি? এক্সিকিউশন ফেজ, যেই ফেজে ভাইরাসটা কাজ করা শুরু করে, ঠিক আছে, এটা হলো এক্সিকিউশন ফেজ। এখন ভাইরাস এতই খারাপ যে আপনার যখন বুটিং হবে তখন আপনাকে ভাইরাস ধরতে পারে। তারপর ইন্টারাপ্টার ভাইরাস, মানে আপনার সিস্টেমটা ইন্টারাপ্ট করতে পারে, অনেক কাহিনী করতে পারে। সো ভাইরাস, লজিক বোম, ওম, বটনেট, রককিট, র্যানসমওয়্যার কেমনে করে, স্পাইওয়্যার, তারপরে এই জিনিসগুলি সব ক্লাউড আইটি বই 2021 ভার্সন থেকে প্লিজ একটু পড়ে নেবেন। আমি ওই বই এই মানে সিকিউরিটি চ্যাপ্টারটা অনেক দিন লাগায় লিখছি এবং একদম যথেষ্টভাবে লিখছি আর কি। সো আপনাদের মানে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর কি পড়াবো? তো নিশ্চয়ই এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, তারপর পড়াবো সোশিয়াল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সোশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের পরে পড়াবো সিকিউরিটি টেস্টিং টুল। তার আগে আমি একটু ডসটা। হ্যাঁ, ডস হলো, এটা আমার সার্ভার, ধরেন এটা আমার সার্ভার। তো আমি একটা কম্পিউটার থেকে তাকে ঝামেলা করতেছি, এটা আমার একটা পিসি থেকে ঝামেলা করতেছি, এটাকে বলবো ডস অ্যাটাক। এটাকে বলবো কি? ডিনাইল অফ সার্ভিস। ডিনাইল অফ সার্ভিস, অর্থাৎ
আমি তাকে এত বেশি ট্রাফিক দিচ্ছি, এত বেশি ট্রাফিক দিচ্ছি, এত বেশি দিচ্ছি, ধরেন যে সে পার সেকেন্ডে 100টা কল রিসিভ করতে পারে এই ফাংশন, বা 100টা কলের অ্যান্সার দিতে পারে। এখন আমি তাকে বিজি করার জন্য 105টা করে কল দিচ্ছি, তখন এই সিস্টেম কি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে না? বাকিগুলোর তো আর দেখতে পারবে না, বাকিগুলোকে সে আর দেখতে পারবে না, বা বাকিগুলোকে নিয়ে সে আর কাজ করতে পারবে না। তো এই যে সে বাকিগুলোকে নিয়ে আর কাজ করতে পারছে না, এই যে সিস্টেমটাকে আমি অফ করে দিছি, এই জিনিসটাকে আমি বলবো ডিনায়েল অফ সার্ভিস। এই জিনিসটাকে আমি কী বলবো? ডিনায়েল অফ সার্ভিস। অর্থাৎ সে আর বাকি অন্য কাউকে নিয়ে কাজ করতে পারছে না ট্রাফিকের কারণে, হেভি লোডের কারণে। আচ্ছা, সো এইটা হলো ডিনায়েল অফ সার্ভিস, মানে সিস্টেমটাকে আমি একটা পিসির মাধ্যমেই সিস্টেমটাকে বসাই দিচ্ছি, তখন সিস্টেমে এত বেশি ট্রাফিক দিচ্ছি যে সে অন্য কারো আর রেসপন্স করার সুযোগ নাই, আমার শুধু আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, এবং আমি তো হ্যাকার, যেহেতু সে আমাকে ব্যস্ত হয়ে পড়ছে, সো এটা নিয়ে আর কাজ করতে পারছি না। সো এই যে ফ্যাক্টরটা, এটাকে বলবো আমরা ডস, ডিনায়েল অফ সার্ভিস। এই যে ডস, হ্যাঁ হ্যাঁ, এই যে ডস, এই ডস অ্যাটাকটা হয়ে থাকে, ডস অ্যাটাকটা হয়ে থাকে। তাহলে ডস অ্যাটাকটা আমি কীভাবে দূর করব? ডস অ্যাটাক দূর করার জন্য আমাকে ইউজ করতে হবে ফায়ারওয়াল। আমাকে ইউজ করতে হবে কি? ফায়ারওয়াল। ফায়ারওয়াল নিজে বুঝে যায় যে এই বেচারা বারবার ট্রাফিক দিচ্ছে, বারবার ট্রাফিক দিচ্ছে, তো সেজন্য এখন এই ফায়ারওয়ালটাকে তারা দূর করে। তারা কী করে? প্রতিনিয়ত আইপি চেঞ্জ করে করে দেয় অ্যাটাকটা। তখন ফায়ারওয়ালও বুঝতে পারে না, কি আইপি চেঞ্জ করে দিচ্ছে মানে তো অন্য কম্পিউটার থেকে আসছে। তখন আবার নেক্সট জেনারেশন ফায়ারওয়ালসে সে প্যাকেট অ্যানালাইসিস করে বুঝে যায় যে বেচারা ডস অ্যাটাক করতেছে। সো এই হলো কাহিনী। একবারে সার্ভার খুব স্ট্রং, অনেক বিশাল সার্ভার, তখন তো আর একটা পিসি দিয়ে হয় না, তখন সে কী করে? অনেকগুলো পিসি দিয়ে সার্ভারকে অ্যাটাক করে, অনেকগুলো পিসি দিয়ে সার্ভারকে অ্যাটাক করে, তখন সার্ভারটা বসে যায়। সেটাকে বলে ডিডস, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ডিনাইল অফ সার্ভিস, অর্থাৎ ডিস্ট্রিবিউশনভাবে অ্যাটাক করতেছে। মারামারি করলেন অনিন্দর সাথে, আমি একা মারামারি করলাম, করে দেখলাম না অনিন্দ তো অনেক শক্তিশালী, তার সাথে আমি পারছি না, তখন কী হলো? আমি আরও 5-10টা পোলাপান নিয়ে এলাম, মাসুদ বিল্লা, ইসরাত নাহিদা, আবুল হায়াত, সবাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার অনিন্দরে মিল্লা দিলাম সোয়া। আচ্ছা, র্যান্ডম আইপি দিলে ফায়ারওয়াল কাজ করবে না, কিন্তু নেক্সট জেনারেশন ফায়ারওয়াল কাজ করবে, আবদুল্লাহ আল নোমান। সো এই যে আমি অনেকগুলো পিসি, অনেকগুলো মিলে অনিন্দরে ধরলাম, তখন অনিন্দ কি শেষ, আর পারলো না। সো ডিস্ট্রিবিউশন ডিনাইল অফ সার্ভিস বলতে এটা কি বোঝাই? যখন অনেকগুলো পিসি থেকে আমি একটা সার্ভারকে অ্যাটাক করব, তখন সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস। আচ্ছা, পরীক্ষা এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে স্নিফিং কী জিনিস, স্পুফিং কী জিনিস, ডিস্ট্রিবিউশন ডিনাইল অফ সার্ভিস কী জিনিস, এসকিউএল ইনজেকশন, স্ক্রিপ্টিং কোডিং, তারপরে সেশন হাইজ্যাকিং, ক্রস সাইট প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো কী জিনিস, এগুলো খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, ভালো করে পড়বেন। তো এগুলো আপনাদের খুবই পরীক্ষা আসবে, মাস্ট বি আসবে, যে কোনো পরীক্ষা আসবে, ঠিক আছে? কারণ এটা একটা একটা মানে সেক্টর এখন, ঠিক আছে? আচ্ছা, সো হ্যাঁ, আবদুল্লাহ নম্বর খুব ভালো, আপনি তো দেখি ভালোই জানেন। ম্যাক অ্যাড্রেসকে হোয়াইট লিস্ট করলেও ডস অ্যাটাক থেকে মুক্তি পাওয়া যায়, ভেরি গুড। হ্যাঁ, আমাদের ফায়ারওয়ালগুলো ইজিলি এই কাজগুলো করে ফেলে, সো আমাদের আর কষ্ট করতে হয় না। আচ্ছা, তারপর আমরা চলে যাই সোশিয়াল ইঞ্জিনিয়ারিং কি, মানে সোশিয়াল ইঞ্জিনিয়ারিং করে কী কী ক্ষতি করা যায় বা কী কী ঝামেলা করা যায়, সেটা হলো আমাদের সোশিয়াল ইঞ্জিনিয়ারিং। আমরা যদি একটু সোশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে সোশিয়াল ইঞ্জিনিয়ারিং হলো যে আপনার সোশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কী হচ্ছে, মানে আপনার ফেসবুক এগুলোর মধ্যে কী হচ্ছে। সো সোশিয়াল ইঞ্জিনিয়ারিং কীভাবে হ্যাক করা যায়? বাইটিং করা যায়, তারপরে প্রেটেস্টিং করা যায়, ফিশিং করা যায়। এটা খুবই সহজ, ফিশিং আমি ছোটোবেলায় করতাম। আচ্ছা, ফিশিংটা খুবই একটা সহজ জিনিস, এই ফিশিংয়ের মাধ্যমে আসলে অনেক কাহিনী ঘটানো যায়। সো তারপর স্পাম মেল দেওয়া যায়, পপ আপ উইন্ডো দেওয়া যায়, একটা পপ আপ উইন্ডো হঠাৎ করে ওপেন করে দিলেন, ক্লিক করে ফেললো, সেশনটা নিয়ে চলে গেল, শেষ। তারপরে স্পাম মেল দিয়ে দিলেন, বেচারা ভাবলো আহারে, অনিন্দ ভাবলো যে বিশ্বব্যাংক থেকে 5 কোটি টাকা আসছে, দিয়ে দিল অনিন্দর ইউজার নেম পাসওয়ার্ড, শেষ, স্পাম মেল। সো এগুলোকে বলা হয় সোশিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। বা ধরেন অনেকভাবে হইতে পারে, যেমন সেদিন একটা দেখলাম, একটা আমাকেই, আমার এখানেই, আমি যখন সোনালী ব্যাংকে চাকরি করি, তখন ক্লাউড আইটি ফার্স্ট বা বইটা বাজারে চলে আর কি। তো এক মেয়ে আমাকে মেসেজ দিছে, আইডিতে কোনো ছবি নেই, বলছে ভাইয়া ভালো আছেন? আমাকে হ্যাঁ ভালো।
কয় আপনার বইটা সুন্দর। আমি হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। পরে একটু পরে বলতেছে ভাইয়া আপনার ইমেইলে একটা কোড যাবে, কোডটা কি আমাকে একটু দিবেন? আমি বললাম এটা আবার কেমন কথা? বলছে হ্যাঁ ভাইয়া কোডটা একটু আমার লাগবে, আমার দেন, আমার তো কোনো ইমেল আইডি নাই। আমি আচ্ছা বুঝছি। তারপর তারা মার্সি ব্লক। পরে একটু পরে ওইটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিছিলাম। তো সবাই বলছে অ্যানালগ হ্যাকার। অ্যানালগ হ্যাকার মানে কি? অ্যানালগ হ্যাকার মানে সে কোডটা আমার ইমেলে পাঠাইছে, পাঠায় এখন আমার থেকে কোড চাচ্ছে আর কি। সো এই যে ফ্যাক্টরটা, এগুলো হলো কোড চাওয়া, ধরেন এটা একটা জিনিস। যেমন আপনাদের ফেসবুক আইডি, হ্যাঁ, অনেকেই সবাই মোবাইল নাম্বারটা সিকিউর করে রাখেন। সো মোবাইলটা লক করা ছাড়া কারো কাছে দিবেন না। দিলে কি হবে, সে চাইলে 1 মিনিটের মধ্যে আগে থেকে আপনার আইডিতে লগ ইন করার চেষ্টা করতেছে, তাপ করে একটা অ্যাকাউন্ট রিকভারি মেসেজ আপনার ওটিপি দিয়ে দিল। সো ওটিপিটা আসতে 30 সেকেন্ড লাগে, তো 1 মিনিট যদি তার হাতে ফোনটা থাকে ওটিপিটা নিয়ে নিলেই বাস এই ঝামেলাটা হয়ে যায়। ঠিক আছে, সো এটাই হলো ফ্যাক্টর। আব্দুল নোমান ভাইয়া এত মেয়ে কেন মেসেজ দেয়? না ওটা কি মাইয়া না পোলা ওটা তো জানি না, মাইয়ার আইডি দিয়ে দিছে হয়তো, বা হয়তো ছেলে, কারণ মেয়েরা এই কাজ করতে আসবে না, হয়তো কোনো ছেলে ফ্যাক আইডি দিয়ে এরকম করতেছে আর কি। হ্যাঁ, এটা হতে পারে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, টার্গেটেড পারসন। তো আপনি সোশিয়াল ইঞ্জিনিয়ারিংটা কার উপর অ্যাপ্লাই করবেন? এখন সোশিয়াল ইঞ্জিনিয়ারিং কিন্তু আমার উপর অ্যাপ্লাই করে লাভ নাই, কারণ আমি গরিব মানুষ, ঠিক না? আমার উপর অ্যাপ্লাই করে লাভ নাই। সোশিয়াল ইঞ্জিনিয়ারিং আপনি বড় লোক, কোটিপতি, বা বোকাশোকা কোটিপতি, বা নন টেকনিক্যাল কোটিপতি, তাদের উপর অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে তার থেকে অনেক কিছু ডাটা মাটা নিয়ে, তার ইউজার আইডি পাসওয়ার্ড হাবিজাবি নিয়ে টিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার অনেক কিছু করতে পারেন। দ্যাট ইজ ইউ ক্যান ডু। বাট এখন সোশিয়াল ইঞ্জিনিয়ারিং যদি আপনি অনিন্দের উপর ডিপেন্ড করেন, অনিন্দের উপর অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু লাভ নাই। কারণ কি, ওর পকেটে 10 টাকা নাই, ও চা খাইতে পারে না, তাহলে আপনি ওর উপরে সোশিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে তো লাভ নাই। সো সোশিয়াল ইঞ্জিনিয়ারিং হলো এই সিস্টেম, যে বড় বড় ইয়ার উপর অ্যাপ্লাই করা হয়। যেমন দেখেন মাঝে মাঝে টুইটারে নায়িকা টাইকা, বিদেশি গায়িকা টাইকা হাবিজাবি তাদের অ্যাকাউন্ট হ্যাক করে, করলে কি হয়, তাদের এই ডাটা মাটা নিয়ে অনেক কাহিনী ঘটে, তাই না? সো এগুলো হলো তাদের উপর, তাদের জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইটস নট ফর পুয়ার পিপল লাইক মি, লাইক ইউ, লাইক সামথিং এলস। হ্যাঁ, সো এটা একটা ফ্যাক্টর। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা পরীক্ষায় প্রায় আসে, সেটা একটু আমরা ভালো করে দেখব। তবে আমি যেগুলো বলছি এতক্ষণ যা বলছি এগুলো খুব বেশি আসে পরীক্ষায়, প্রায় আসে যে যে ডস এবং ডিডসের মধ্যে পার্থক্য কী, এই জিনিসগুলো প্রায় আসে। সো এগুলো একটু আমরা দেখব। কোত্থেকে দেখব? এগুলো আমরা দেখব ক্লাউড আইটি সলিউশন 2021। আমি এই চ্যাপ্টারের জন্য ক্লাউড আইটি ছাড়া অন্য অন্য কিছু আহ, অন্য কিছু আপনাদেরকে পড়তে বলছি না। দিস ইজ আওয়ার টার্গেট। হ্যাঁ, হ্যাঁ, সিইএইচ এর ক্লাস করছি। হ্যাঁ, আরিফ আঞ্জুম নয়ন সিইএইচ, এটা আমিও ক্লাস করেছিলাম। তো হ্যাঁ, ওরকমই ক্লাস করছেন। আমি আসলে পরীক্ষাটা দেওয়া হয় নাই, তবে আমি পরীক্ষা দিব। আমার নিজের একটু পড়াশোনা করে সিকিউরিটির উপর আমি পরীক্ষা দিব এই বছরের মধ্যেই। রেজিস্ট্রেশন করা আছে, টোকেনও দেওয়া আছে, জাস্ট পড়াশোনা করে পরীক্ষা দেবো মনে হচ্ছে। এই 2 মাস পড়াশোনা করে পরীক্ষাটা দিব, পাস করে ফেলবো ইনশাল্লাহ পরীক্ষা দিলে। আর কি বলে, একটু বইটা একটু পড়েন। আচ্ছা আচ্ছা, অনিন্দ তাহলে এই কাজে এক্সপার্ট। হ্যাঁ, ফোন লক করা থাকলেও নোটিফিকেশান ওটিপি দেখা যায়। এই জিনিসটা সেটিংসে যে চেঞ্জ করা যায়, যে ফোন যখন লক থাকবে অলওয়েজ ডিসপ্লে মোড অফ থাকবে, তাহলে আর দেখা যাবে না। ওটা সেটিংসে যে অ্যান্ড্রয়েড 11-এ চেঞ্জ করা যায়, ওটা একটু চেঞ্জ করে নিন, তাহলে মেসেজ নোটিফিকেশান যাই আসুক কেউ আর দেখতে পারবে না। আচ্ছা, সো সিকিউরিটি টেস্টিং টুল। হুম তো সিকিউরিটি টেস্টিং টুলটা কি? সিকিউরিটি টেস্টিং টুল, আমি নিজে নিজে পরীক্ষা দিছিলাম নয়ন বাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে। তো তখন ওখানে দিছিলাম যে আমি 70টা কোশ্চেনের মতো থাকে, তো আমি না পড়াশোনা করেই 35-36টা পেরে গেছি। তার মানে বুঝেন ওই বইটা হলো 3600 পৃষ্ঠার বই। আমি জাস্ট 3600 পৃষ্ঠার বই আমি টানা 5 দিন পড়ছিলাম, পরে টোরে অনেক কিছু শিখে টিকে কিন্তু এই চ্যাপ্টারটা লিখছি, ক্লাউড আইটির বইয়ের যে চ্যাপ্টারটা, ওখান থেকে জ্ঞান টেন নিয়ে ইউটিউব ঘেটে মেটে তারপর লিখছি, যদিও আগে লেখা ছিল অনেক কিছু। তারপরে ওই যে ফরুজানের নেটওয়ার্কিং বইটা পড়েও ওখানেও খুব ভালো করে লিখছি সিকিউরিটি মোটামুটি। তো ওগুলি পড়ে টরেই চ্যাপ্টার লেখা, অনেক রিচ করে লেখা। তো তারপর পরীক্ষা দেখলাম যে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে 70টার মধ্যে 37-37টা হয়ে যায়। এখন যদি আরেকটু পড়াশোনা করে দেই তাহলে হয়তো বা আমি 50+ পাবো, 50+ পাইলেই পাস করে ফেলবো ইনশাল্লাহ। যাই হোক, সেটা পরে। আচ্ছা, সো সিকিউরিটি টেস্টিং টুল, আমরা যে সিকিউরিটি করি, যেমন আমি ব্যাংকের টেস্ট করি মাঝে মাঝে এনম্যাপ দিয়ে। এনম্যাপ, হ্যাঁ, এনম্যাপ হলো কোথায় কাজ করে? এনম্যাপ হলো কালি লিনাক্সে কাজ করে। কালি লিনাক্স, হ্যাঁ, এটা একটা সফটওয়্যার কালি লিনাক্স, এটা সিকিউরিটি টেস্টিং করার জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার। হ্যাঁ, সবাই মনে রাখবেন,
সো এনম্যাপ দিয়ে কালি লিনাক্স দিয়ে নেটওয়ার্ক পোর্ট স্ক্যানিং করে, ওই যে আমি আপনাদেরকে স্ক্যানিং ফেস শিখাইছি, স্ক্যানিং করে। সো ইথিক্যাল হ্যাকিং বলতে আপনিও একজন হ্যাকার, বাট আপনি আপনার সিস্টেমটাকে টেস্ট করে দেখতেছেন যে সিস্টেমটা আসলে ভালনারেবল কিনা, বা সিস্টেমটা ভালো কিনা, বা সিস্টেমটা খারাপ কোনো সমস্যা আছে কিনা। সো সেজন্য আপনি যেহেতু সিস্টেম টেস্ট করতেছেন, সেজন্য আপনাকে বলা ইথিক্যাল হ্যাকার, মানে ভদ্র হ্যাকার। হ্যাঁ, আচ্ছা। সো কালি লিনাক্স দিস ইজ ওয়ান কাইন্ড অফ ওএস। এটা আপনি উইন্ডোজ পিসির উপরেও দিতে পারবেন, আপনার যে উইন্ডোজ পিসি আছে সেইটার উপর আপনি পিসি দেবেন। আচ্ছা, নাইম মুসাদ্দেক, আপনি একটা গ্রুপে আমার অ্যাড করছেন, যে গ্রুপটার নাম হলো স্টোলেন মেমে বা সামথিং কিছু একটা। হ্যাঁ, ওখান থেকে খালি দেখি যে ফাজিল ফাজিল ভিডিও ছবি টবি আসে। আচ্ছা, খুব ভালো করছেন, কিন্তু এত বেশি যদি ওখানে আপনি পোস্ট দেন তাহলে তো পড়ালেখা হবে না। হ্যাঁ, যাই হোক। সো এনম্যাপ এটা একটা জিনিস। তারপরে ওয়্যার শার্ক, এগুলো একটা টুলস, হ্যাঁ, সফটওয়্যার, অনেক দামি দামি সফটওয়্যার, নেসাস অনেক সফটওয়্যার। সো এসকিউএল ম্যাপ, এসকিউএল ভালনারেবিলিটি টেস্ট করার জন্য। হ্যাঁ, সো মেটাল স্পয়েট প্রজেক্ট, এই জিনিসগুলো হলো আমার এসকিউএল সিকিউরিটি টুলে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো আমরা এগুলো একটু শিখবো। সবচেয়ে বেশি পরীক্ষা আসে এনম্যাপ, এই জিনিসগুলো খুবই আসে। সো আমরা এখন সলভে চলে যাই। প্রিভিয়াস 5টা কোশ্চেন একটু দেখবো, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ম্যালওয়্যার। নিচের কোনটা ম্যালওয়্যার না? কোনটা ম্যালওয়্যার না ভাই? একটু আগে আমি একটা চার্ট দেখেছিলাম না, খুব সহজ করে একটা চার্ট দিয়েছিলাম, যে ভাইরাস ইজ ওয়ান কাইন্ড অফ ম্যালওয়্যার, ওম এটা একটা ম্যালওয়্যার ছিল, ট্রোজন এটা একটা ম্যালওয়্যার ছিল। তাহলে কি বাগ ইজ নট এ ম্যালওয়্যার? কেন ম্যালওয়্যার না? কেন ম্যালওয়্যার না? বিকজ বিকজ এটা তো একটা ভুল, বাগ মানে ভুল। কোনটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার না, এটা আপনারা দেখবেন। ইলাবোরেশন অফ ভাইরাস, একটু আগে একজন বললো যে ভাইটাল ইনফরমেশন সোর্স আন্ডার সাইজ, এটা জানলো। আচ্ছা, এইটার অ্যান্সারটা কী হবে? 4 নম্বর অ্যান্সারটা সবাই বলেন তো, 4-এর অ্যান্সার কী হবে? 4-এর অ্যান্সার কী হবে? 4-এর অ্যান্সার কী হবে? 4-এর অ্যান্সার, ও আচ্ছা, নাইম মোসাদ্দেক, এটা আপনার গ্রুপ না? আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু ভালোই লাগে, ছবি টবিগুলা মানে অনেক ফানি আর কি। আর যাই হোক, ছোটদের জন্য পারফেক্ট, মানে ছোট না, মানে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য পারফেক্ট আর কি। যাই হোক, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ওয়েব ব্রাউজিং সার্ভিস অ্যাটাক? এটা, হ্যাঁ হ্যাঁ, ডস একদম ভুল, ডস ভুল, যে ডস বলছে সে ভুল বলছে। হ্যাঁ, ডস ইজ সেম একটা অ্যাটাক। ওয়েব ডিভিশন এসকিউএলআই এটা একটা অ্যাটাক। ডিরেক্টরি ট্রাভার্সাল এটা তো একটা অ্যাটাক, তাই না? আমি ডিরেক্টরিতে ঘুরবো, সেটা একটা অ্যাটাক। তাহলে পাসওয়ার্ড গেসিং ইজ নট এ টাইপ। পাসওয়ার্ড গেসিং পাসওয়ার্ড গেসিং এটা কোনো আসলে অ্যাটাক না। পাসওয়ার্ড গেসিং কি অ্যাটাক? আমি অনন্যার পাসওয়ার্ড গেস করলাম, যে অনন্যা পাসওয়ার্ড কী দিতে পারে। ইয়েস, অনন্যার বয়ফ্রেন্ডের নাম করিম, তাহলে করিম 1 2 3 4 আমি দিয়ে দিলাম, বাস ঢুকে গেল। সো এটা কোনো অ্যাটাক হলো? এটা কোনো অ্যাটাক না। সো এটা কী হলো? এটা হলো পাসওয়ার্ড গেসিংটা কোনো অ্যাটাক না, এটা হলো আপনার একটা চিন্তা করছেন। সো এই আর কি। হ্যাঁ হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলো, এগুলো পরীক্ষা আসছে, দেখছেন। তারপর আরেকটা পরীক্ষা আসছে, কোশ্চেন, দাঁড়ান আমার একটা, আমি কোশ্চেনটা নিয়ে আসি ভিতর থেকে। ও, এই চ্যাপ্টারের মাঝে মাঝে কী কী কোশ্চেন আসছে সব কিন্তু দিয়ে দিছি। হ্যাঁ, সো পাসওয়ার্ড গেসিং ইজ নট অ্যান অ্যাটাক। আচ্ছা, বলছে ড্যাশ ইজ অ্যাজাল্ট অন এ সার্ভিস, এটা 2020 সালে আসছে। সিঙ্গেল সোর্স দ্যাট ফ্লাড ইট উইথ সো মেনি রিকোয়েস্ট বিকাম ওভারলেমড, মানে বলছে যে এমন একটা অ্যাটাক ঘটছে। ডিরেক্টরি ট্রাভার্সাল হলো, এটা খুবই সহজ। হ্যাঁ, আবদুল্লাহ নুমান, হ্যাঁ আবদুল্লাহ, ডিরেক্টরি ট্রাভার্স এক্সপ্লেন করলে বেটার হয়। আচ্ছা, আমি করছি। আপনি এলএস কমান্ড দিলে কি হয়? সব ডিরেক্টরিগুলোর নেম দেখাচ্ছে না ভাই? এলএস, লিনাক্সে এলএস কমান্ড দিলে কি আসছে? ধরেন আপনার ফোল্ডারের নাম ভিডিও, মি, সাবজেক্ট, ডট 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 এরকম আছে। হ্যাঁ, তো এলএস দিলে কি, আমি পুরো ফোল্ডারটাকে দেখতে পাচ্ছি। সো ওই কমান্ডটা যদি আমি হ্যাকিংয়ে চালাই, তখন আপনার ডি ড্রাইভ কী কী ফোল্ডার আছে আমি সব নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ফোল্ডারে ঢুকলাম, ঢুকে সব দেখলাম যে কী ভিডিও রাখছেন, কী মুভি রাখছেন, তারপরে ইম্পর্টেন্ট ডাটাবেজের ডাটা, সব কিছু আমি দেখে ফেললাম। সো এই যে জিনিসটা, আমি কিছু করতে পারলাম না, বাট দেখতে পারলাম। সো দেখতে পারাটা একটা অ্যাটাক। দেখতে পারাটাও কি একটা অ্যাটাক। আপনি ফেসবুক হ্যাক করে, মানুষ ফেসবুক কেন হ্যাক করে? টাকার জন্য করে? অবশ্যই করে না। মানুষ ফেসবুক কেন হ্যাক করে?
উম, মানুষ, হ্যাঁ, ফোল্ডারের মধ্যে যা আছে সবই দেখতে পারবো। আর মানুষ ফেসবুক কেন হ্যাক করে? ধরেন আপনি আপনার প্রিয় মানুষের ফেসবুক হ্যাক করে দেখলেন যে সে কার সাথে চ্যাট করে, কি করে, হাবিজাবি করে। তো এইসব জিনিসগুলো আপনি দেখলেন। সো দিস ইজ কল্ড ওয়ান কাইন্ড অফ অ্যাটাক। বাট সেটা কি, দেখা দেখা ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাটাক। কিন্তু আপনি তার ফেসবুকে ঢুকে তার প্রিয় মানুষকে মেসেজ দিয়ে দিলেন যে তোর সাথে আমার আর কোনো কথা নাই, বাস তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল। এই যে আপনি অ্যাটাকটা করলেন, সেটা হলো অ্যাক্টিভ অ্যাটাক, আপনি সরাসরি করতেছেন। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের অবস্থা বা ফ্যাক্টর। যাই হোক, যা বলছি আপনাদেরকে, সো ইনফরমেশনের জন্য এক ধরনের অ্যাটাক, সেটা প্যাসিভ অ্যাটাক। আর ডিরেক্টলি আপনি ট্যাম্পারিং করতেছেন, কোনো কিছু নষ্ট করতেছেন, কোনো ডাটা হাতিয়ে নিচ্ছেন, চুরি করতেছেন, সেটাকে বলবো প্যাসিভ অ্যাটাক। অ্যাক্টিভ অ্যাটাক, সেটা কি বলবো? অ্যাক্টিভ অ্যাটাক। সো আমি যদি বলি যে একটা সার্ভার আছে, সার্ভারের মধ্যে আমি বন্যা বসাই দিছি, ট্রাফিকের বন্যা বসাই দিছি, ট্রাফিকের বন্যা বসাই দিয়ে তার অবস্থা খারাপ করে দিছি, এটাকে আমরা কোন ধরনের অ্যাটাক বলবো? এটাকে কোন ধরনের অ্যাটাক বলবো? যে একটা সার্ভারের মধ্যে আমি ট্রাফিকের বন্যা বসাই দিছি, সেটাকে আমরা কোন ধরনের অ্যাটাক বলবো? অ্যান্সার প্লিজ এভরিওয়ান। ভেরি গুড। সেটাকে আমরা ডস বা ডিডোস বলবো, ডস বা ডিডোস বলবো। এখন এখন প্রশ্ন হইল যে প্রাকৃতিকভাবে বা নর্মালি কি ডস হইতে পারে? নর্মালি কি ডস অ্যাটাক হইতে পারে নর্মালি? মানে কেউ ইচ্ছা করে করে নাই, অটোমেটিক ডস অ্যাটাক টাইপ হয়ে গেছে, সেটা কি হতে পারে কখনো? মানে ধরেন প্রাকৃতিকভাবে বা নর্মালি বা মানুষের ইচ্ছার বাইরেও ধরেন ডস অ্যাটাক হয়ে যায়, সেটা কি হতে পারে? সেটা কি হতে পারে? মানে এই প্রশ্নের উত্তর দেন তো, হা বা না। মানুষ ইচ্ছা করে কেউ ডস অ্যাটাক করে না, কিন্তু হয়ে গেছে, সার্ভারের উপর ডস অ্যাটাকটা হয়ে গেছে, এটা কি হতে পারে ইচ্ছাকৃতভাবে? হয়। ভেরি গুড। নাইম মুসাদ্দিক বলছে হয়। আচ্ছা, কিভাবে হয়, কেন হতে পারে, একটু যদি বলতেন কেউ একজন, একটা কমেন্ট করে সিঙ্গেল লাইনে যে হ্যাঁ ভাইয়া এই কারণে হতে পারে, হ্যাঁ এই কারণে হতে পারে, কারণটা যদি একটু বলতেন যে এই ছোট কারণের কারণে ডস অ্যাটাক হতে পারে। হুম। ভেরি গুড অনন্যা, ভেরি গুড, ভেরি গুড। যখন ক্লাস এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়, তখন বাংলাদেশি সার্ভার বেশি একটা সাপোর্ট দিতে পারে না, লোড নিতে পারে না এডুকেশন বোর্ড। কারণ সে সাপ্লাই দিচ্ছে 500 বা 5,000, কিন্তু তখন এক লগে 10,000, 10 লক্ষ মানুষ পর্যন্ত একই সময় টাইম করে। তাহলে তখন কি, জিনিসটাকে লগ ইন করা যাচ্ছে না, তখন অটোমেটিক ওটা একটা ডস অ্যাটাক হয়ে যায়। ওটা কী হয়ে যায়? ডস অ্যাটাক। আরেকটা ডস অ্যাটাক হয় অফিস ছুটি দিলে, বাংলাদেশ ব্যাংকের লিফটগুলা সবাই চাপ দেয়, লিফট হ্যাং করে, কোন দিকে যাবে আর লিফট বুঝতে পারে না। সো লিফটের মধ্যে একটা ডস অ্যাটাক হয়ে যায়, কারণ 30 তলা পর্যন্ত সব ফ্লোর থেকে লিফটে ক্লিক করতেছে, বেচারা লিফট যে কোন তলায় যাবে তার মাথা নষ্ট হয়ে যায়। সো ওই যে একটা ফ্যাক্টর, এটা একটা ম্যানুয়াল ডস অ্যাটাক। সো একটা সার্ভারের ব্যান্ডউইথ আছে, একটা সার্ভারের ব্যান্ডউইথ আছে। সো ওই ব্যান্ডউইথের ক্ষমতার বাইরে যখন ব্যান্ডউইথটা চলে যায়, তখন আমরা নিতে পারি না। সো এই ফ্যাক্টরটাকে বলা হয়, ফ্যাক্টরটা কি বলা হয়? ডস অ্যাটাক। সো আমরা অ্যাটাকগুলো পড়লাম, সব সম্পর্কে জানলাম। আমাদের লেকচার এই পর্যন্তই। বাকি অংশ অবশ্যই 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 ক্লাউড আইটি বইয়ের 2021 ভার্সনের পুরোটা চ্যাপ্টার, সিকিউরিটি চ্যাপ্টার পুরো পড়ে ফেলবেন, পরে আমাকে জানাবেন যে কেমন হইলো। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্তই। আজকের ক্লাস এই পর্যন্তই, আমাদের 12টা বাজে। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাস নিব, কিসের উপর জন্য নেওয়ার কথা ছিল সেটার উপর নিব। তবে কালকে না নিলেও পরশু দিন নিব আর কি। আর যদি কালকে পারি কালকে জানাই দিব। হ্যাঁ, সো আজকে এ পর্যন্তই। তো ক্লাস বুঝছেন সবাই? একটু কমেন্ট করে জানান ক্লাস বুঝছেন কি না, কতটুকু বুঝলেন একটু জানান, ক্লাস কতটুকু বুঝলেন, কেমন লাগলো একটু জানান। জাস্ট 1 মিনিট সময়। ক্লাস কেমন বুঝলেন, কতটুকু বুঝলেন একটু জানান। সবাই না, একটা ইয়া ব্যাচ খুলছি,
খালি মেসেজ দেয়, ভাই কষ্টে আছি, ভাই কষ্টে জীবনযাপন করতেছি। এখন সবার কষ্ট দেখে আমারও খুব কষ্ট লাগে। ঠিক আছে ভাই, মানে যাক। হুম। আচ্ছা, ভালো বুঝলে থ্যাংক ইউ, ধন্যবাদ। চাকরি পেলে কিন্তু মিষ্টি খাওয়াবেন, কেউ কিপটামি করেন না। আমাকে কি বলে, আমাকে খাওয়াইতে চাইলে আমি মানা করব না। চাকরি টাকরি পাইয়া মতিঝিল এসে ফোন দিবেন, নেটওয়ার্কিং ম্যাথ পড়াবো, আনোয়ার হোসেন, সমস্যা নেই। তো মতিঝিল এসে খাওয়া দাওয়াত দিলে আমি মানা করব না, হ্যাঁ। আরে আনোয়ার হোসেন, ওগুলা তো লাস্ট ক্লাস, নেটওয়ার্কিং সবার লাস্টে নিব। 4টা ক্লাস নিব টানা নেটওয়ার্কিং, আমি 3টা, নাইম ভাই একটা। সো টেনশনে কিছু নাই, টেনশনে কিছু নাই, হ্যাঁ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ধন্যবাদ। সবাই একটু পড়েন, আপনাদের বেস থেকে আমি আশাবাদী যে ম্যাক্সিমাম চাকরি টাকরি পাবেন। সো যদি আমার মান সম্মান থাকবে আর কি, আপনারা যদি একটু চাকরি মাকরি পান, তো আমি সেই আশায় আছি। একটু ভালো করে পড়ালেখা করেন, চাকরি পাইয়া যাবেন আশা করি। যা পড়াইছি এগুলোর উপর ডিপেন্ড না করে ওই ধরনের, ধরেন আমি সি প্রোগ্রামিংয়ের 4টা ক্লাস নিছি, 4টা ক্লাসে যত টপিক আছে সব পড়ে ফেলেন। ক্লাউড আইটি বইটা পুরো শেষ করে ফেলেন, কারণ ওটা তো ক্লাউড আইটি বই তো রিসার্চ, চিন্তা ভাবনা, সব প্রশ্ন অ্যানালাইসিস করে টরে করা। আর আমি একা তো করি নাই। ধরেন আমার চিন্তা একটা বাদ গেছে, কিন্তু কিশোরের মাথায় আসছে, না হইলে মেহেদি ভাইয়ের মাথায় আসছে, না হলে কারো একজনের মাথায় আসছে। সব টপিক মিলাই কিন্তু ক্লাউড আইটি বই লেখা। ওটা তো আর এরকম না যে আমি পাইছি লেখা লেছি, ওরকম কিন্তু না। তারপরেও ভুল থাকে কিছু একটা, হ্যাঁ। এখন কী করবো, মানে এত মানুষের চোখে ফাঁকি দিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে তো ভুল। কিন্তু এবারের বইটাতে ভুল নাই বললেই চলে, মানে একদমই অনেক চেক করছে। এই যে অনন্যা দেখতেছেন, ও চেক করছে। তারপর এখানে যাকে ইসরাত নাহিদা, ও চেক করছে। আরও অনেকেই তো প্রুফ রিডিং করছে, রাজ সিএসসি, ও চেক করছে, অনেকেই করছে আর কি, হ্যাঁ। আপনাদের মধ্যে অনেকেই চেক টেক করছে। সো সমস্যা নেই আর কি, হ্যাঁ। তারপরেও ভুল থাকবে, সমস্যা নেই, তুমি তারপর লিখছি তো। আগে ক্লাউডেটি বই পড়ে পুরো সব একটা কনসেপ্ট নিয়ে নেবেন। তারপর বিএসসির বইটা একটু পড়েন, অথবা ইন্টারনেট থেকে পড়েন, পুরো একটা ইন্টারনেটের সাইট ধরে পুরোটা শেষ করে ফেলেন। যেমন ধরেন টিউটার্স পয়েন্ট খুব একটা রিচ না, ধরেন জাবা পয়েন্ট ধরলেন বা গ্রিক ফর গ্রিক ধরলেন, ওদের পুরো সাইটটা শেষ করে ফেললেন। শেষ করে ফেলার পর দেখবেন যে আপনি পুরো ফুল অ্যান্ড রিচ হয়ে গেছেন। তারপর আমি সলভ হয়ে যাবেন, হ্যাঁ। এই আর কি। আনোয়ার হোসেন একটা কোশ্চেন ইনবক্সে দিয়েছিলাম, হ্যাঁ আবার দিয়েন, কোনো সমস্যা নেই। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার নেক্সট দিন ক্লাসে। তো ভালো থাকবেন, শুভরাত্রি।